আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলার তো অনেকগুলা পার্ট থাকে। এই পৃথিবীতে সেরা কোনো জিনিস যদি থাকে তা আপনার কথা, আপনার শব্দ মানে আপনি যা নিয়ে কথা বলতে আপনি যে মনের মনের ভিতরে গহীনে যে জিনিসগুলা কাজ করে সেটা যেটা আপনাকে কথা বলার মাধ্যমে সেটাকে জড়তা বা সেটাকে প্রকাশ করা বা সমাজে বলা এ এ এপ্রি এ ই প্রকাশিত হয় যেভাবে নিজেকে প্রকাশ করা সেটাই হচ্ছে কথা বলা। হ্যাঁ? কেন কথা বলতে চাই দেখেন, পৃথিবীর সমাজ এমন ধোঁকাবাজ ব্যবস্থাপনায় আমরা জড়িত হয়ে গেছি যে এখন আ কোনো জাতিকে শেষ করার জন্য আমরা অন্য একটা জাতিকে টেনে এনে আ সামাজিক কিছু লাভবানের মাধ্যমে আ কর্তৃত্ব ফলাইতে গিয়া আমরা ক্ষতি নিজের পার্শ্ববর্তীকে করতেছি, নিজে ক্ষতিগ্রস্ত হইতেছি। এইটা এক বিশাল ভয়ংকর খেলা। যদি আপনি বুঝতে চেষ্টা করেন যে আসলে ভয়ংকর খেলাটা কী? ধরেন আমাদের মতো দেশ, অনুন্নয়ন দেশগুলা তারা অর্থের দিকে ছুটে। তারা পারিবারিক ছোটাটা ব্যক্তিজীবন কেন্দ্রিকভাবে যেভাবে অর্থের দিকে আমরা ছুটতে থাকি, ঠিক দেশের যে মাথা থাকে যারা রাজনীতি করে, যারা দেশের পরিচালনা করে, পরিচালনার দায়িত্বভার তাদের উপরে থাকে, তারা বিশাল বড় এক যজ্ঞ নেয়া শুরু করে। সেটা কি যজ্ঞ তারা চায় কিভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা দ্রুত হয়, এটাই তাদের চাওয়া পাওয়া থাকে এবং ডেভেলপমেন্ট করে সমাজকে একটা জায়গায় ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সেগুলাকে ভরে দেওয়ার চেষ্টা করে। তো এইটা আনতে গিয়ে তাদের চাওয়া পাওয়াটা থাকে শুধু হলো অর্থের দিকে, ঠিক আছে? চোখটা থাকে অর্থ। কে আমাকে দিচ্ছে, কার থেকে কত টাকা মারা যায়, কার কত টাকা দেওয়া যায়, কই থেকে আনা যায়। এই বিষয় দিয়ে তারা তাদের জীবনকে একটা সুন্দর প্ল্যাটফর্মে আনার চেষ্টা করে, যেটা সে সাকসেস মনে করে, হ্যাঁ? কিন্তু এখানে যারা পৃথিবী গ্লোবাল রাজনীতিতে যুক্ত, যারা পৃথিবীকে ডমিনেট করে, যারা পৃথিবীকে চালাচ্ছে, যাদের কথায় প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে, তারা কিন্তু এইগুলা অর্থের দিকে খেয়াল করে না। অর্থ তাদের কাছে এমনি যায় যে যেমন একটা মানুষ কর্ম খুব ভালো জানে, তার মেধাটা কর্মের মতো হয়ে গেছে, তার চিন্তা চেতনা সব কর্মের সমাজে গ্রহণযোগ্য, তার চাওয়া পাওয়ার মতো হইছে। তখন তার পকেটে এমনি টাকা আসে, সে যে কাজই করুক তার পিছনে মানুষ টাকা ইনভেস্ট করে আয়না যে আমাকে এই কাজটা করে দেয়। ঠিক এরকমই ওইসব দেশে যারা উন্নতশীল যারা, তারা কিন্তু লং প্রসেসে লং চিন্তাধারায় তার জাতিকে উন্নত কিভাবে করবে তার একটা চালিকা শক্তি তারা শিখা নেয়। তার সাথে ওই ধরনের মেধাবী লোকগুলা কাজ করে। সেই মেধাবী লোকগুলা কীভাবে কাজ করে তারই একটা আলোচনা আজকে করব। মেধাবী লোক হচ্ছে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হইল, তারপরে সেখানে ইংল্যান্ড, ফরাসিরা পৃথিবীকে একটা ডমিনেট করলো। তারা সেগুলা ক্ষমতা, তারা তাদের জ্ঞান, প্রযুক্তি সব কিছু দিয়া এই পৃথিবীকে বিভিন্নভাবে ডমিনেট করা শুরু করছে। আপনি দেখেন সেই ইংল্যান্ড, সেই ইংরেজরা আমাদের দেশ এই যে এশিয়া ভারত যেটা বলে, ভারতবর্ষে এসে তারা ২০০ বছর রাজত্ব করে সেখান থেকে অনেক কিছু আহরণ করছে। কী নিছে না নিছে সেটা পরের হিসাব, কিন্তু তারা এখানে রাজত্ব করে গেছে, হ্যাঁ? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু আবার এই প্রসেস, এই সনাতনী যে পদ্ধতি ছিল যেটা হচ্ছে উপনিবেশিকতা কোনো দেশে রাখা, কোনো রাষ্ট্রকে মানে পরিচালনা করা বা যে ওইগুলাকে করা, রাজ্য পরিচালন করে, তারা ওইগুলাকে গোটায় নিতে বাধ্য হলো। কেন? আমেরিকা যখন এই পৃথিবীকে শাসনবার ক্ষমতায় আসলো, তারা দায়িত্ব আসলো যখন পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করলো, তখন তারা কিন্তু বলল যে তোমাদের উপনিবেশিকতা তুলে নাও, কোনো দেশকে আমরা এইভাবে উপনিবেশ বানাইয়া রাখবো না, আমরা স্বাধীন করে দিল সব দেশকে। কিন্তু তারা কিন্তু একটা মরণাস্ত্র, একটা নতুন পদ্ধতি চালু করছে, তার চেয়ে ভয়ঙ্কর। সেটা একরকম ছিল, তারাও যে দেশে শাসনবার নিছিল তখন কিন্তু তারা ওই দেশে, যেমন আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইংল্যান্ড, ফরাসিরা যেসব দেশে শাসনবার নিছে, যেখানে আসছে সম্প্রদান বা বিভিন্ন জিনিসই বলা হয়, তারা কিন্তু ওই দেশেরও স্ট্রাকচার পরিবর্তন করছে, যেমন ব্রিজ, তারপরে রেল লাইন, প্রযুক্তি, তারপরে যাতায়াত ব্যবস্থা যা আছে এইগুলো সমস্তটাই তারা ওই দেশের কার্যক্রমের সাথে তারা যুক্ত ছিল, হ্যাঁ, কাজ করত। কিন্তু যখনই পৃথিবীতে গণতন্ত্র নামে যে রাজনীতি শুরু হইল, মানে আমাদের
ওয়ার্ল্ড ব্যাপী যে আমেরিকা যে গণতান্ত্রিক যে একটা ছবক বা গণতান্ত্রিক ব্যাপারটা পৃথিবীর মানুষের মাঝে এবং পপুলারিটি করে দিল যে এই সেই গণতন্ত্র যখন সৃষ্টি হইল, যখন মানুষকে বুঝাইলো, তখন এই গণতন্ত্র এখন আর সেই কাজটা ওই দেশের জন্য হচ্ছে না। মানে জাতি নিজেরা অনেক পরিশ্রম করতেছে, হানাহানি করতেছে এবং দুইটা গ্রুপ তৈরি হয়ে যেতেছে, সরকারি দল, বিরোধী দল। তো ওরা রাজনীতিতে খুবই অ্যাক্টিভ থাকে, থাকার পরে জনগণ নিয়ে তারা রাজনীতি করে এবং হাজার লক্ষ জনগণের মাধ্যমে তারা প্রতিনিয়ত বক্তব্য, আলোচনা সব কিছু দিতেছে, তারা কার্যক্রম অনেক কিছু করতেছে। তখন জনগণের মাধ্যমে তারা নির্বাচিত হইয়া বসে থাকে, বিরোধী দলও থাকে, তারা তখন সেই আমেরিকারে তারা গুরু হিসেবে মানতে হয়, তাদের কাছে যায়। কারণ আমেরিকা চায় যে প্রতিটা দেশই তার গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। তো সেই ব্যবস্থাপনায় একটা লং টাইম দেশ চলে। তখন 5 বছর হোক, কেউ 4 বছর হোক, এইভাবে তার সরকার চালায়। সেটা আবার কোনো সরকার 3 টার্ম 2 টার্ম করে সময় কাটায়। তো এইখানে তারা যে টাকাটা ইনকাম করে বা সরকার যেভাবে দেশকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করে বা বিভিন্ন মন্ত্রী এমপি বৈধ অবৈধ পথে যে টাকাগুলো ইনকাম করে সেইগুলো ইনভেস্ট এই দেশে আর করতে সাহস পায় না। তখন তারা এই টাকাটাই বিভিন্ন দেশ, মানে ইউরোপে বা আমেরিকা বা আমেরিকার অনুগত্যের আশেপাশের দেশগুলা, যে দেশগুলো উন্নত বলা হয়, সেখানে যে ব্যাংক থাকে, সেখানে যে ইন্ডাস্ট্রিতে, যেখানে সে বিজনেস পলিসি, সেখানে সে বাড়ি, সেকেন্ড হোম যেটা বলে তারা করে ওইখানে তারা ওই পরিচালনা চলে যায়, তারা প্রশ্রয় নিতে চেষ্টা করে। তো একটা সময় আবার তার দলটা একটা নির্বাচনে বা যে কোনো অভ্যুত্থানে তারা হাইরা যায়, তখন এইটা আর তারা ওইখান থেকে আনার মতো এবিলিটি আর ব্যাংক থেকে টাকা উঠাবে এই প্রসেসটাও তার থাকে না। তখন এগুলো তাদের ওই রাষ্ট্রীয়ত্ব ব্যবস্থাপনায় চলে যায়। তার মানে আপনি 5 ইয়ার্স বা 10 ইয়ার্স বা 15 বছর 16 বছর যেই টাকা ইনকাম করছেন তার সিংহভাগই চলে যেতেছে ভোগ দখলের বাইরে, যে আরেকটা জায়গায়। তখন সে তো চলে যায় হলো ক্ষমতার জিরো পর্যায়ে চলে যায়, সে তো দেশেই অবস্থান করতে পারে। তারপর সে ওইখানেও যদি যায়, সমস্ত টাকা সে ভোগ করবে এরকম কোনো ব্যবস্থাপনা। তার মানে ওই রাষ্ট্রের যে অর্থনৈতিক ব্যাপারটা থাকে সমস্তটা আবার দুর্বলের দিকে থাকে, ওই বড় বড় ট্রানজিট টাকাটা ওই উন্নত দেশেই ভাগবাটোয়ারা বা ওইখানেই তার ব্যাংক আরও শক্তিশালী হইতে থাকে। তো এটা হচ্ছে বিশাল একটা মায়ের পেস হচ্ছে এই গণতান্ত্রিক ব্যবস্থাপনা। এখানে হ্যাঁ, ইউরোপ আমেরিকা যে গণতন্ত্র তারা পালন করে সেটা আর আমাদের দেশ কিন্তু একরকম না। যেমন ওদের গণতন্ত্রের মধ্যে দেখবেন সবচেয়ে বেশি সৌন্দর্য হলো তারা যে কোনো অবস্থা থেকে ফিরে যদি উপরে আসে, তাদের কোনো পারিবারিক তন্ত্র যেটা বলে সেটার মধ্যে তারা নাই, যে পরিবারের একজন মানুষ আরেকজন মানুষ হবে, এইভাবে তারা নাই। তাদের মধ্যে হলো যে মেধাবী, ওই দলের মধ্যে ডেমোক্রেট বা রিপাবলিকান যে কোনো দলই হোক, সেই দলের মধ্যে যে কিনা সবচেয়ে জ্ঞানী মেধাবী, সে তার দেশের জনগণের জন্য কি পরিমাণ কার্যক্রম বা কি করবে, সে উন্নত ডিবেট সেগুলো সে ওখানে উপস্থাপন করার পর তাকে তারা ওইভাবে নির্বাচিত করে নিয়ে আসে। তাতে কি হয়, ওইখানে জ্ঞানের মানে প্রাধান্য দেওয়া হয়, যারা জ্ঞানী তাদেরকে ওইখানে জায়গা দেয়। যেমন সেই দেশগুলা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্ঞানী লোকগুলোকে আহরণ করেও নেওয়া যায়। তার একটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে, যেমন আপনি খেয়াল করেন যে তারা উন্নত দেশ পৃথিবীর আমেরিকা 1 নম্বর, তারা যদি প্রত্যেকটা দেশ থেকে রাষ্ট্র থেকে তারা হুমকি স্বরূপ বা তাদেরকে বিভিন্ন রাষ্ট্র তাকে হুমকি দিতে পারে, ভয়, মানে তাদের জন্য একটা ভয় হিসেবে কাজ করে। কিন্তু তারপরও তারা পৃথিবীর যেহেতু তারা পৃথিবীর সেরা মরল, তাদের বিজ্ঞান জ্ঞান সব কিছুই বড়। এখন আপনি তাদের অর্থনীতি বিশাল বড়, তাই তারা কি করে, তারা বিভিন্ন দেশ থেকে এই ডিবির লটারি বলেন, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকগুলারে তারা ওই দেশে জায়গা দেয়। এটা পৃথিবীর কোনো দেশে নাই। তো এরা এমন কিছু প্রসেস নিয়ে রাখছে যেগুলো আপনার দেশে, পৃথিবীর অন্য দেশেও নাই। আপনার নাগরিকত্ব দেন না, আমাদের দেশে কি এভাবে নাগরিকত্ব পাওয়া সম্ভব? কেউ আসে না। তো ওই দেশে ঠিকই দেয়, তাদেরকে নেওয়া যায়, তারা মেধাবী তুলে নেওয়া যায়, তারা বুঝে, তারা চিনে এগুলাকে। তো এইভাবে তারা পৃথিবী গবেষণা করতে থাকে, ঠিক আছে। তো গবেষণার একটা পর্যায়ে আপনি যদি খেয়াল করে দেখেন যে তারা পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর কোন রূপের দিকে যাচ্ছে। যেমন ইংল্যান্ডরা যখন এই উপনিবেশিক হিসেবে এশিয়ায় আইসা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ
শাসনবার ক্ষমতা নিল বা আমাদের রাষ্ট্র এই এই ভারতবর্ষকে সে মানে শাসন করলো, তখন কিন্তু তারা কিন্তু গবেষণা করছে শুধু রাষ্ট্রের জনগণকে নিয়ে না, তারা কিন্তু এই দেশের সম্পদ কোথায় আছে মানে খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে এই আমাদের যে এই যে এই এশিয়ার যে অঞ্চলটা, এটার এই যে হিন্দুস্তান যেটা বলে বা ভারতবর্ষ, এই অঞ্চলে যে পৃথিবীর সর্বোচ্চ পাহাড় যেটা আছে, হ্যাঁ পাহাড়, সেটা হচ্ছে নেপালের অংশ আর ভারতের অংশ মিলা যে পাহাড়টা আছে, এটা পুরাটাই এখন নেপাল, এগুলো তো একসময় ভারতবর্ষ ছিল। এই অংশে এসে কিন্তু তারা এই পাহাড়কে তারা গবেষণা করছে। দেখেন গবেষণা করছে কিনা সেটা খেয়াল করলে বুঝবেন সিকিম কত উঁচায়, তারপরে ইগুলা কত উঁচায়, এই যে আপনার দার্জিলিং, সেখানে পাহাড়ি অঞ্চল, সেখানে তারা বসত বাড়ি করছে ইংরেজরা, এবং সেখানে বাচ্চাদের পড়াশোনা স্কুল কলেজ তৈরি করছিল। তারা এখানে আসতো, তারাই সেই নিচের থেকে, যেখান থেকে তারা শিলিগুড়ি বা বিভিন্ন কলকাতা বিভিন্ন অংশ থেকে তারা ট্রেনের ব্যবস্থা করছে ওইখানে, এখনও সেই ট্রেন চলে 200 বছর আগের। তো এইটা তারা করার কারণ কি? তারা কি ওইখানে বসে অবকাশ যাপন করছে? না, দেখেন ইতিহাসে খেয়াল করে দেখবেন যে ওইখানকার যে সর্বোচ্চ চূড়া যে পাহাড়গুলা, এগুলারও মানে এগুলারও যে প্রকাশ্যমান, এগুলা মাপঝোঁক, দৈর্ঘ্য, প্রস্থ, বিভিন্ন জিনিস যে যান্ত্রিক, এগুলো তো কিন্তু এই ইংরেজরা করে দিয়ে গেছে। হ্যাঁ, এখন এই পাহাড় নিয়ে তাদের গবেষণা ছিল, কারণ পাহাড় কেন গবেষণা সেটার একটা কারণ আছে আমি বলি। আপনি যদি আল কোরআনে যান, যেটা আমাদের ধর্মীয় গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে, ঐশ্বরিক গ্রন্থ, সেখানে দেখবেন আল্লাহ এই পাহাড় নিয়ে অনেক 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 আয়াত দিছে, এবং পাহাড়গুলোকে সে বলছে এখানে অনেক সম্পদ রহিত আছে। এই ধরনের বক্তব্য আল্লাহ পাক নিজেই দিছে। হ্যাঁ, তো এই পাহাড়গুলোর ভিতরে কি কি আছে না আছে সেটা আমি আমার মতো সাধারণ মানুষ বোঝাটা অনেক কঠিন। তারপরও যারা গবেষণা করে তারা জানে যে সমুদ্রের পৃষ্ঠে হয়তো অনেক তেল, অনেক খনিজ পদার্থ, পাহাড়ে কিন্তু ধরেন বিভিন্ন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন জিনিস যেগুলো প্রয়োজনীয়, এইগুলো পাহাড়ের মধ্যে ধারণ করে। ঠিক আছে, এই মাটিগুলো যেমন আমরা লাইমস্টোন ইউজ করি সিমেন্টের জন্য, পৃথিবী উন্নতভাবে গড়ার জন্য, উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য, তো সেটা পাহাড়ের মাটি কিন্তু। হ্যাঁ, তো এইখানে প্রত্যেকটা মানুষ ওই পাহাড়ি মাটিগুলোকে রিচার্জ করার জন্য ওই উন্নত জাতিগুলো এখানে অনেকবার আসছে। হ্যাঁ, তারা এগুলো দেখে গেছে, পারে না, তখন হয়তো পৃথিবীর বিজ্ঞান এত দূর আগায় নাই, তো এই জন্য তারা এটার শেষ পর্যায়ে দেখে যেতে পারে নাই, বা এটা করার মতো তাদের কিছু ছিল না। তো এখন দুর্গম ছিল এখানে পৌঁছানো। হ্যাঁ, এখন দেখেন সেই আমাদের যে এই যে সমস্ত পাহাড়গুলাকে, যেমন আমাদের যে এই আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী যে পাহাড়গুলো আছে, ইন্ডিয়ার পাহাড়গুলা, এই যে বড় বড় পাহাড়গুলাকে রিচার্জ করার মধ্যে এইগুলা থেকে দেখেন কিছুদিন আগে যে গবেষণা দেখলাম যে আমাদের এই পাহাড় থেকে যে বালি, নুড়ি বালি, এগুলো গড়ায় আসে এই আমাদের ব্রহ্মপুত্র নদীতে, বা সেইখানে নাকি 6-7 প্রকার ধাতু বস্তু পাওয়া গেছে, যেগুলা হয়তো পৃথিবীতে বিভিন্ন সিলিকন, বিভিন্ন জিনিস আছে যেগুলো কাজের জন্য পৃথিবী হয়তো এরপরের টেকনোলজিতে কোনো কিছু দরকার, সেগুলো এখানে আছে। হ্যাঁ, যদি পাহাড় থেকে এই পরিমাণ গড়ায় আসে, তাহলে পাহাড়ে কি পরিমাণ আছে? তো এই পাহাড়গুলা যে চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। এখন কথা হচ্ছে আপনি ধরে নেন আপনি এখন বুর্জ আর খলিফার মতো আরও এরকম এর চেয়ে হাই রাইজ বিল্ডিং আরও হয়তো 10টা করার ইচ্ছা পৃথিবীতে, বা আমেরিকার ইচ্ছা হয়েছে অমুক, তাদের তো দরকার হলো সর্বোচ্চ প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, সেটা প্রাকৃতিক সম্পদ লেভেল মাটিতে কমই থাকে, সেগুলো পাহাড় উঁচায় থাকে, সেই মাটির স্ট্রেংথ বেশি, সেগুলা এই যে লাইমস্টোন আছে, বিভিন্ন জিনিস আছে, এইগুলা তাদের খনিজ পদার্থগুলো তার প্রয়োজন হয়। এই প্রয়োজনের মাত্রাটা যদি সে বাড়াইতে মানে চাওয়ার ইচ্ছা থাকে, সেটা তো একটা সরকারের সাথে নেগোসিয়েশন করে সে কিনে নিতে পারে না। ঠিক আছে, নেওয়ার জন্য তার কিছু প্রসেস বা লাগে। যেমন আমাদের দেশে আপনি তাকায় দেখেন, আমি তো একজন ইঞ্জিনিয়ার, দেখা গেছে এখানে বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের 1 নম্বর দরকার হইতেছে সিমেন্ট, তারপরে রড, আকরিক, যেটা হয়তো রড আমরা পুরাতন খনিজ পদার্থ, পুরাতন থিকা যেটা বলে মানে সেকেন্ডারি পদ্ধতিতে তৈরি হইতেছে, যেটা হচ্ছে জাহাজ কাটা শিল্প বা পুরান থিকা, এগুলা থেকে তৈরি করতেছি আমরা। তো এইটা নাইলে হয়তো খনিজ পদার্থ থেকে আমরা আকরিক থেকে ডাইরেক্ট পরিশোধন করে সেই রড তৈরি করা আমাদের প্রসেসটা নাই। এটা উন্নত বিশ্বে আসছে, তারা এই জন্য উচ্চ মানের বিল্ডিং তৈরি করতে পারে, আর আমাদের দেশে হয়তো সেই উচ্চ মানের বিল্ডিংটা করার মতো রড তৈরি হয় নাই।
তো এটা হচ্ছে সেকেন্ডারি, সেটাতে আমরা হয়তো 8-10 তলা, 20 তলা, 15 তলা এরকম তৈরি করতেছি। তো এখন ওই যে ওইসব দেশে যে 150 তলা, 200 তলা বা 70, 80, 90 অ্যাভেলেবেল তৈরি করতেছে, 100 তলা তৈরি করতেছে, সেগুলোর প্রয়োজন অনেক কিছু, এর উচ্চ কিছু তাদের চাওয়া পাওয়া আছে। তো এখন এই যে এইখানে যে আমাদের যে কাঁচামাল লাগতেছে, যেটা হচ্ছে লাইমস্টোনটা, সেটা কিন্তু এই পাহাড়ের উপরে নির্ভরশীল হচ্ছে। আমরা এই যে ইন্ডিয়ান পাহাড় ক্লিংকার যেটা বলে আসতেছে। আচ্ছা, এরপরে আমাদের লাগতেছে যেমন পাথর, যেটা হচ্ছে ধরেন হাইরাইজ বিল্ডিং করতে গেলে আমাদের পাইলিং করতে পাথরের প্রয়োজন হয়, তার স্ট্রেংথ মারতে। আমাদের তো ইট পুরাইয়া সেটা দিয়ে আমরা করাটা অত বড় হাইরাইজ করা যায় না। তো আমাদের পাথরের সাপোর্ট লাগে, সেটা আমাদের দেশে ওই পরিমাণ শক্তিশালী পাথর নেই। তার জন্য ইন্ডিয়ার দিকে বা ভিয়েতনাম, তারপরে আমাদের এই যে দিকে তাকায় থাকতে হয়, আমাদের এই যে থাইল্যান্ডের দিকে, তারপরে দিকে আছে। হ্যাঁ, তো তারপরে সর্বোচ্চ যে পাহাড় সেটাই যে তো সেইখান থেকে আমাদের পাহাড়ের এই যে দেখেন, আমরা 1 ফিট পাথর কিন্তু আমাদের খুচরা বাজারে হয়তো 190 থেকে 200 টাকা পার স্কোয়ার ফিট। তো এটা ইন্ডিয়ার থেকে তারা কিনে আয় না, তারপর আমাদের কাছে বেচে। তার মানে ইন্ডিয়া কাছে তারা প্রচুর পাথর কিনতে হইতেছে, ভিয়েতনামি থেকে আনতে হইতেছে। তারপরে দেখেন তাদের থেকে এগুলা আমাদের কিনা আমাদের প্রজেক্ট চালাইতে হইতেছে। 1000 কোটি টাকা এরকম আমাদের রাষ্ট্র থেকে তারা মানে কোষাগারে এমনি মাটি বিক্রি, তাদের তো এটা মাটি, তাই সেই পাথরগুলো তারা বিক্রি করে তারা নিয়ে যেতেছে প্রাকৃতিক সম্পদ। তো এইটা একটা ব্যাপার ঘটছে, এইটার যে চাওয়া। এখন দেখেন যে পৃথিবীতে যতগুলাই পাহাড় আছে, পৃথিবীতে পাহাড় অভাব নেই, আল্লাহ পাক অনেক তৈরি করছে। তবে সর্বোচ্চ উঁচু পাহাড় সবচেয়ে কি আছে না আছে, এই পাহাড়ের হয়তো অন্য পাহাড়ের চেয়ে 10 গুণ জিনিস বেশি এটার ভিতরে আছে, বা এমন কিছু পদার্থ আছে যা পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই। তো এই যে ব্যাপারটা মানুষের ভিতরে জানার শক্তিটা হইছে, সেটা আমাদের মতো সাধারণ জনগণের জানার শক্তি হয়তো হয় নাই। যেখানে হিন্দু রাষ্ট্রের ব্যবস্থাপনায় একজন নরেন্দ্র মোদী সে বসছে, তার জ্ঞান, সে পড়াশোনা বা মেধা খুব বেশি না, হয়তো রাজনীতি বুঝে, অন্তত সে এই 10-12 বছর ধরে ক্ষমতায় আছে। কিন্তু সে কিন্তু এই যে ভূ রাজনীতির যে বিশাল একটা মানে পলিসি হচ্ছে বা একটা করতেছে, সেটা সে কিন্তু হয়তো আজ করতে পারছে এখন, মানে সময়ের শেষের দিকে এসা। আর মানে এইটা হয়তো যে পৃথিবীর অন্য রাষ্ট্রগুলা যারা পৃথিবী চালায়, যাদের ক্ষমতা বেশি, তারা এই যে এশিয়াতে আইসা, এশিয়ার মধ্যে যেমন এইখানে আবার নরেন্দ্র মোদী তার রাষ্ট্র নিয়ে কিন্তু সে পৃথিবীতে 3য় অবস্থান শক্তিতে, মহাশক্তিতে চলে আসছে, এরকম একটা গবেষণা লব্ধ অবস্থায় তারা আসছে। তো এইখানে তারা জনশক্তি অনেক, তারা 150 কোটির মানুষ। হ্যাঁ, আমাদের দেশে মাত্র 18 কোটি বা প্লাস কিছু বেশি আছে। তো আমেরিকা 35 কোটি। তো এই যে ব্যাপারগুলো আছে, আমেরিকা যে প্ল্যানিং আছে, তারা যেভাবে পৃথিবীকে চালাইতে চায়, তারা হয়তো আমাদের এইখানে একটা শক্ত ঘাঁটি তাদের প্রয়োজন। কি কারণে? কারণ এইখানে পৃথিবীর 2টা দেশ, চায়না এবং ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরা মিল্লা পৃথিবীর অর্ধেক মানুষ হয়ে যায়। হ্যাঁ, পৃথিবীর অর্ধেক। তারা যদি বলে যে পৃথিবীর অমুক জায়গা ভ্যানিশ করে দিব, তারা কিন্তু পারবে, এই মিসাইল কিছুই করতে পারবে না, কারণ এত মানুষ আছে তারা। তো আসলেই মূলত এগুলা নিয়ে একটা জনশক্তি একটা বিশাল বিস্ফোরণ। ইন্ডিয়া, এদের এই পার্শ্ববর্তী 4-5টা দেশ। তো এইখানে বাংলাদেশ কোন পর্যায়ে আছে? বাংলাদেশ একটা ব্যবহারিক ব্যবস্থাপনার মধ্যে পড়ে গেছে, যেটা হচ্ছে যে উচ্চ আকাঙ্ক্ষা জাতি যারা আছে, তারা এই এশিয়াতে আবারই আগ্রাসন, এই ইন্ডিয়ান যে রাজ্য আছে সেখানে চোখেই দেখা যাইতেছে, এটা তোর মিথ্যার কিছু না। এখানে তাদের উপরে একটা নতুন পলিসি আসতেছে, যে পলিসিতে হয়তো তাদের পাহাড়ের দিকে কোনো সম্পদের দিকে তাদের চাওয়া পাওয়া আছে, আর না হলে এখানে গবেষণা হবে, এখানে কোনো কিছু আছে। হয়তো এই রাষ্ট্রটাকে কোনো কারণে, যেমন ভারতের নরেন্দ্র মোদী আমাদের এশিয়াতে মোরল সেজা সকলের সাথে যে পরিমাণ অন্যায় অত্যাচার করছে, এটা সত্য কথা। করার পর ছোট ছোট দেশগুলোকে সে খুবই ছোট চোখে দেখছে, তাদেরকে চাকরের মতো ব্যবহার করছে, তাদেরকে যা ইচ্ছা তা করছে। তাদের যেমন আমাদের দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী 16 বছর ছিল, তাকে দিয়ে সব কিছুই সে পাওয়ার ব্যবস্থাপনা করছে। এতে জনগণ এখন ভারতের উপরে ক্ষিপ্ত। ঠিক আছে, ক্ষিপ্ত হওয়ার কারণ যথেষ্ট রাইট, কিন্তু আপনি যদি মূল অংশে চলে যান, একদম সত্যিকারের পয়েন্টে যান, সেখানে গিয়ে দেখবেন কি, আপনি সেখানে গিয়ে দেখবেন যে এই ভারতবর্ষটা আমারই ছিল,
আমি তাদেরকে অস্বীকার করতে পারি না। ভারতের টোটাল অখণ্ড ভারত আমরা এক ছিলাম। আমাদের রাজ্য তাদের রাজ্য ভাষায়, কথায়, সংস্কৃতিতে, খাওয়া দাওয়ায় সব কিছুতে একরকম। হ্যাঁ, কোনো কিছু আপনি মানে আলাদা দ্বৈতরথ পাওয়াটা খুব কঠিন। তো এই জাতিটা আমাদের যখন বাংলাদেশ স্বাধীন আলাদা হইলো, তারা আমাদেরকে কিন্তু আলাদা করেছে এই ভারতের মানুষগুলাই। এই ভারত মাটি তো খারাপ না, কিন্তু খারাপ করছে তো এই দেশের ওই দেশের শাসকরা। তারা আমাদেরকে খারাপ চোখে দেখে আমাদের আচরণগুলা করে আজকে কি করছে, আমাদেরকে দিনে দিনে অত্যাচারিত করে এবং নিগৃহীত করে একদম ছোট জায়গায় রেখে দিছে। কিন্তু একদিন না একদিন তার প্রতিশোধ নিতে গিয়া তারা কি হইতেছে, তারা এখন ধ্বংসলীলার ভিতরে পড়ে গেছে। আপনি যখন যত ছোট লোকই থাক, যত বড় পাওয়ার লেস লোক থাক, তার সাথে যদি আপনি লাগেন, আল্লাহর একটা প্রসেস আছে, তখন আপনার উপরে সেটা বর্তাইব এবং সে ওইখানেই ধ্বংস হওয়ার চেষ্টা করে। সেই শক্তিশালীও তার শক্তি কাজে লাগে না। তো এখন কি হয়েছে, আমাদের মতো এই ছোট একটা রাষ্ট্র, সেইখানে সে আমাদের রাষ্ট্রের সাথে সে এখন বিদ্রুপ এবং গ্যাঞ্জাম এবং আমাদের সাথে কিভাবে আমাদেরকে মানে আন্ডারটেকে রাখা যায় সেই ব্যবস্থাপনা বারবার খুঁজতেছে। খুঁজে কি লাভ? কারণ আপনার দিকে রাহুর চোখ পড়ছে, কিন্তু আপনি কি সেটা বুঝেন নাই? আপনি যেভাবে দেশকে পরিচালনা করতে চেষ্টা করছেন, আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে হাতের মুঠোয় নিয়ে পুতুল বানানোর চেষ্টা করছেন, এটা তো আপনার ভুল সিদ্ধান্ত। এবং আপনি এই যে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কি হয়েছে, অন্য জাতি এখানে সুযোগ পাইছে, অন্য বিধর্মীরা সুযোগ পাইছে, সাদা জাতিরা সুযোগ পাইছে, তারা এসে আপনার দেশের দিকে চোখ পড়ছে। এখন আপনি কি সেটাকে আটকাইতে পারবেন আপনার এই ক্ষমতা বলে, আপনার এই বন্ধুত্ব দিয়ে? কারণ আপনার সাথে বন্ধু কেউ নেই, নেপাল নাই, ভুটান নাই, বাংলাদেশ নাই, শ্রীলঙ্কা নাই, আপনার পার্শ্ববর্তী কোনো মালদ্বীপ ছিল সেটাও নাই এখন। তাহলে যদি না থাকে আপনি একক, এখন আপনার রাষ্ট্রের ভিতরে কয়েকটা অঙ্গ প্রদেশ আছে যারা কিনা সেভেন সিস্টার বলেন, কলকাতা যে বাংলা আছে, ওই যারা আছে এরা এই অঞ্চলগুলা, তারপর কাশ্মীর আছে, তারপরে আপনার এই যে শিখেরা আছে, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে যে রাষ্ট্রগুলা তারাই নিজস্বভাবে পরিচালনা করবে তার জাতি নিয়ে, তারা আর হিন্দু রাষ্ট্রের মধ্যে থাকতে চায় না। এটাও তো সত্য। তো এই যে আন্দোলন চলে, উলফারা কতদিন অ্যাটাক করছে আপনাদের সরকার বিরুদ্ধে, আন্দোলন করছে, যেটা নিয়ে আমাদের দেশে শেখ হাসিনা, খালেদা জিয়ার নামেও মামলা হয়েছে, তার ছেলের নামে মামলা হয়েছে, 10 টাকা মামলা, উল্ফা। এইগুলো তো বিরাট কিছু ঘটে গেছে। তো এখন আমি মূলত বলতে চাই যে আপনি যে ভারতবর্ষে থাকেন, আপনার যে প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটা আপনার কাছে আবার নতুন করে আপনি শিখতে হবে। কারণ কি, আপনি যেই পথ দিয়ে হাঁটতেছেন সেটা হচ্ছে চূড়াবালি, মানে আপনি চূড়াবালির মধ্যে আটকে গেছেন। এখন আপনি আস্তে আস্তে নিমজ্জিতের দিকে যাচ্ছেন, কারণ যে আপনার এখানে লোভনীয় পাহাড় আছে, হ্যাঁ, বিশাল। আপনার এখানে খনিজ পদার্থ অনেক আছে এবং আপনার দেশে প্রচুর ভেষজ জিনিস আছে। হ্যাঁ, আপনার এই দেশটার ভিতরে মানুষ এক কথায় বলে যে ভারতে যদি কেউ যায় তাহলে পৃথিবী ঘুরে দেখার প্রয়োজন নাই, কারণ তার এখানে মরুভূমিতে শুরু করে পৃথিবীর সর্বোচ্চ উঁচু পাহাড় সব কিছু তার কাছে আছে। তাহলে আপনি সব দেখতে, পাহাড় পর্বত, পানি যা আছে, এবং বিশাল ফসলের মাঠ আছে। তো এখন লোভ তো পৃথিবীর সবারই আছে, কিন্তু আপনার দিকে লোভ করছে এটার জন্য না, কারণ আপনি অত্যাচারী একজন বাদশাহ, মানুষকে আপনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি কি করতেছেন, যে কোনো মানুষের উপরে, যে কোনো যারা ছোট তাদেরকে ছোট হিসেবে নজরে ওইভাবে ট্রিট করছেন। তো এখন কেউ আপনার পাশে নাই। এখন এইখানে আমাদের যে জাতি, এই যে 16 কোটি 17 কোটি 18 কোটি মানুষের যে জাতি, বাঙালি জাতি, বাংলাদেশি ভাষাভাষী কথা বলি আমরা, বাংলাদেশ, আমরা যখন স্বাধীনে আমাদের সাথে কি পরিমাণ ভুল রাজনীতি আপনারা করছেন। যেমন পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা এক করে আলাদা করে দিলেন। তো ওরা প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার তারা জায়গা পাইছে, আমরা পাইছি হলো মানে 1.5 লক্ষ বর্গ কিলোমিটার প্লাস। হ্যাঁ, তাইলে আমাদের এখানে 7.5 কোটি মানুষ ছিল, তারা ছিল 7 কোটি মানুষ পূর্ব পাকিস্তান। তা আপনি এখানে ওই পাকিস্তান যাতে আপনাকে কঠিনভাবে ক্ষমতায় ডিস্টার্ব না করতে পারে আপনার ভারতবর্ষে, এই জন্য আমাদের 2 পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশকে স্বাধীন করার ব্যবস্থা আপনি যুদ্ধ করছেন, সব কিছু করে দিয়ে এই দেশের মানুষ যুদ্ধ করছে, আপনি সাথে এসে সেটা করে দিছেন, মানে আগাই দিছেন। তো এটা করছেন নিজের স্বার্থে করছেন, করার পরে আমরাও স্বাধীন হয়েছি, খুব ভালো হয়েছি, কিন্তু আমাদের যে ন্যায্য জমি পাওয়ার কথা সেই জমিটুকু আমরা পাইছি। আমাদের দেশের জনসংখ্যা এত, কিন্তু রাষ্ট্রের জায়গা খুবই অল্প।
তাতে আমাদের বাঁচার জন্য কঠিন হয়েছে তা না, সকলেই ভালো আছি। তবে আপনার সরকার, আপনার দেশ যে ইন্ডিয়া, তাদের যে মাথাপিছু যে ইনকাম, তাদের যে পরিশ্রম, তাদের যে ওর চেয়ে আমাদের দেশ অনেক ভালো আছে, ঠিক আছে। কিন্তু কষ্টটা হলো আপনি আমাদের জমিটা আমার সঠিক বন্টন আর তখন হয় নাই, করেও দেন নাই, আমাদেরকে একটা জায়গায় ফালাই দিয়েছেন। আপনি দিয়ে দিতেন, আপনি ওই দিক দিয়ে নিয়ে নিতেন, তাইলে তো আপনি তো পাকিস্তান আপনার পাশেই ছিল, ওইখান থেকে একটা জমি আপনি আলোচনা ভিত্তিক ওটা নিয়ে আমাদেরকে এদিকে বাড়াই দিতেন, ঠিক আছে। এটা তো করেন নাই। এখন আমাদের থেকে আরও অগ্রসর করার জন্য আপনি চিকেন নেকের তো কথা বাংলাদেশ বিভিন্ন মিডিয়া তোলপাড়, কিন্তু আপনি তো আরেকটা চিকেন নেক পাইছেন, হ্যাঁ, মুরগির গলা কি পাইছেন, যে আপনি যদি হাতিয়া সন্দ্বীপ এই যে এই এই কুমিল্লা এই সাইড অঞ্চলটা যে ইয়েরা এই অঞ্চলটা যদি ব্লক করেন, হ্যাঁ, অল্প একটা রাস্তা, তাহলে পুরো বিচ্ছিন্ন হয়ে যায় কারা জানেন, আমাদের বাংলাদেশের থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে যেতেছে চট্টগ্রাম বন্দরটা। কি ভয়ঙ্কর কথা না? সেটা নিয়ে তো আপনি খেলা খেলতেছিলেন, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, এই জাতির উপরে আল্লাহ এমন একজন মানুষকে দাঁড় করাইছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, একজন নোবেল রয়ে, সে একজন নোবেল বিজয়ী, সে কি রাজনীতি বুঝতো, সে তো নোবেল নিয়ে তার গবেষণা নিয়ে সে ব্যস্ত ছিল, কিন্তু সে আমার বিশ্বাস আমেরিকা বা পৃথিবীর মানব কল্যাণের জন্য আমেরিকার স্বার্থ অনুযায়ী হয়তো সে এমন কোনো কাজ করছে, বা পৃথিবীর যারা মোড়ল তাদের যে প্রধান তারা কেন তারা এত মানে, সেটা আপনি যদি একবার প্রশ্ন করতে যান তাহলে আপনি খুঁজে পাবেন না। আসলে আমি হয়তো আনুমানিকভাবে খুঁজে পাইছি, প্রকাশ্যে তো না, প্রমাণিত আমার কাছে নাই, কিন্তু সে কী কারণে তাদের কাছে এত গ্রহণযোগ্য, কারণ আপনার দেশে তো অমর্ত্য সেন নোবেল পাইছে, সে তো জীবিত, তারে তো এই পরিমাণ মূল্যায়ন কেন করতেছে না? সে রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের আগেই তো তারা এত মূল্যায়ন করছে, সে পৃথিবীর সব কিছু জায়গায় লেকচার দেয়, তাকে ডেকে নেয়, তাকে নিয়ে তার সামনে সকলে দাঁড়ায় যায়, হ্যাঁ। ইভেন আপনি গত পরশু দিন আপনার দেশে যখন এই যে ইয়েদের এখানে গেছে, যে আপনাদের দুইজনেই প্রথম সাক্ষাৎ মোদি এবং ডক্টর ইউনূস, সেখানে আপনার পাশে যারা ছিল, আপনার যাদেরকে নিয়ে ঢুকছেন, আমাদের নোবেল রোড আসার সাথে সাথে তারা দাঁড়াই যেতে বাধ্য হয়েছে, হ্যাঁ। কেন? সম্মান দেখাইছে তাকে, তো না তাকে, সে তো আর এই যুদ্ধ অবস্থায় ক্ষমতাশীল রাষ্ট্র ব্যবস্থাপনা রাষ্ট্রনায়ক না, যে সে ইসরায়েলের মতো মানুষটা বোমা মেরে দিয়েছে, এরকম তো ক্ষমতাধর না। কিন্তু তাকে শ্রদ্ধা, তাকে জ্ঞানী, তার বুদ্ধি, তার চেতনায় এমন কিছু আছে যেটা পৃথিবীর সকলে মানতে বাধ্য, এরকম একটা ব্যক্তি। সে শুধু আমেরিকার কিছু না, সে আমাদের দেশের একজন বিশাল কিছু, হ্যাঁ। তার কাছে আপনার পৃথিবীর সকল লোক এখন মাথা নত করে দিতেছে। কি কারণে সেটা আপনি বোঝার দরকার। আপনি কি ভাবতেছেন আমেরিকার ডরে কি সবাই মাথা নত করছে? না, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্রপ্রধান যারা আছে, তারা তার সামনে গিয়ে মাথা নিচু করে তার হাত, জাস্টিন ট্রুডো আমেরিকা কানাডার প্রেসিডেন্ট, এরা সবাই কেন তার কাছে মাথা নত করে দিচ্ছেন? কি কারণে? আপনি নরেন্দ্র মোদী নিজেও কিন্তু তার কাছে মাথা নত করে প্রস্তুত, কারণ কি জানেন যে সে তার ভিতরে কি আছে। আচ্ছা, এখন সেই ব্যক্তি হাত ধরে আমাদের এই রাষ্ট্রের একজন ক্ষমতা নিছে, তাকে নষ্ট করার জন্য দেশের ভিতরে বাইরে প্রচুর রাজনীতি, ভয়ঙ্কর কিছু চলতেছে। আল্লাহ তাকে বাঁচায় রাখুক বাকিটা সময়, দোয়া করি। কিন্তু এইখানে আরেকটা বিষয় আছে, ধরেন আমি আপনাকে যতই খারাপ বলি, যতই বকাবকি করি, আপনার ভুলের জন্য আপনার দেশের জনগণ তো ক্ষতিগ্রস্ত হতে পারে না। হে নরেন্দ্র মোদী, আপনি খেয়াল করে দেখেন যে আপনার দেশের জনগণ আপনার কারণে তারা বিপদগ্রস্ত হচ্ছে, সেটা কি আপনি একবার খেয়াল করছেন? আপনি সরে যান প্রধানমন্ত্রী থেকে, পরবর্তী কাউকে নিয়ে আসেন, তার সময় দিতে বলেন দেশ ডেভেলপ করার জন্য, তার চিন্তা চেতনা সম্পর্ক ওয়ার্ল্ড ওয়াইড করতে বলেন। আপনি যেভাবে মুসলিম বিদ্বেষী কাজ করতেছেন, ওই দেশের মুসলমানরা আপনার বিরুদ্ধে ডাইরেক্ট, কারণ তাদেরকে আপনি নির্যাতন, সেখানে মসজিদ ভেঙে আপনি মন্দির করছেন, কেউ গরুগ্রস্ত খেলে তাকে মারেন, তার প্রতি মাইরে ফেলে, আপনার রাষ্ট্রের সরকার কি পরিমাণ শক্তিশালী, কিছু করতেছেন না। তাই এই যে ঘটনাগুলা একের পর এক করতেছেন, আমাদের বাংলাদেশে হিন্দুরা কতটুকু নিরাপত্তায় আছে আপনি বিশ্বাস করেন না করেন জানি না। আপনার লোকগুলোকে এই দেশে পাঠায় দেখেন, একটা লোকও বলবেন এই দেশের হিন্দুরা নির্যাতিত। কারণ এই দেশের হিন্দুরা যে পরিমাণ স্বাধীনতা, যে পরিমাণ চাকরি বাকরি পাইছে, যে পরিমাণ টাকা ইনকাম করতেছে, খাইতেছে, এটা আপনার দেশে গেলেও পাবে না। আপনার দেশে এই পরিমাণ সুযোগ সুবিধা আপনার সরকার তাদেরকে দিতে পারবেন না। তো এই জন্য বলতেছি যে আপনার ভুল থিওরির জন্য আপনার জনগণ একটা ভয়ঙ্কর বিপদ সীমার উপর দিয়ে
যাওয়ার রাস্তা হইছে। কারণ এখানে ধরেন পৃথিবীর শাসক তার পৃথিবী চালানোর জন্য সে যেকোনো জায়গায় আগ্রাসন চালাইতেই পারে। যদি আপনিও পৃথিবীর সিংহাসনে বসেন, যেমন আপনি এখন নরেন্দ্র মোদী, আপনি ভারতের একজন প্রধানমন্ত্রী। এইজন্য আপনি দেখেন ওই দেশের যে কেউর উপরে খড়গ চালান, যে কেউরে আপনি অ্যারেস্ট করেন, যে কোনো জিনিস আপনার চাওয়া পাবেন, আপনার চাওয়ার বাইরে কোনো কিছু হয় না। তাহলে তারা পৃথিবী চালালে তারা তো রাস্তা ওইভাবে ক্লিয়ার করবে, তাকে তো আমি দোষ ধরতে পারি না। হ্যাঁ, দোষ ধরি আমি নিজের কপালকে। কীভাবে ধরেন, আমি ভারতবর্ষের একজন মানুষ বা প্রাক্তন, এই পাকিস্তান হওয়ার আগে, এই পূর্ব পাকিস্তানেরও হওয়ার আগে যখন একসাথে ভারতবর্ষে ছিলাম, আমরাও এই ভারতের একজন নাগরিক। হ্যাঁ, আমার দাদা হয়তো ছিল নাগরিক বা আমার দাদার দাদা ছিল, কিন্তু আজকে আমরা হয়তো বাংলাদেশে না, আমরা ছোট্ট একটা দেশের মধ্যে আমরা আলাদা হয়ে আসছি, সীমানা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এতে কি আমরা এই ভারতবর্ষের মানুষকে ভালোবাসি না? এই ভারতের যত হিন্দু আছে, মুসলিম আছে, মারাঠা আছে, আছে, সব জাতিকে এটা আমরা মনের থেকে ভালোবাসি। আমাদের দেশের লোক ওই দেশে সবচেয়ে বেশি ট্যুরিস্টে যায়, ঘুরতে যায়, চিকিৎসা করতে যায়, খাদ্য কিনতে যায়, জামা কাপড় কিনতে যায়, সব কিছু করতে যায়। হ্যাঁ, তাদের আচ্ছা, আপনি এত লোক কাছে এত লোক যায় কেন? ভিসার ব্যবস্থা করে রাখছিলেন। এটা তো ভিসা উন্মুক্ত করে দিলে হয়, যে পার্শ্ববর্তী দেশ তোমরা ঢুকবার বাইরেবা, তোমার যা মন চাই নিয়ে যাও, তোমরা খালি সন্ত্রাসী কার্যক্রম, সেটা তো করেন নাই। ভিসা দিয়ে সিরিয়াল লাগাই রাখছেন, কী লাভ? অথচ বিশ্বের 40টা 38টা দেশ আমাদেরকে ভিসা মুক্ত করে রাখছে। হ্যাঁ, এই ভিয়েতনামের মতো দেশ আমাদের ভিসা লাগে না, যেহেতু অনারেবল হইলে হয়। আপনি কি এমন এই রাষ্ট্র হয়ে গেছেন গা, এত বড় একবারে মানে সিকিউরিটি থ্রেট মনে করেন যে এদেরকে ভিসা দিতে হইলে আগে চেকমেক করতে হয়? বাঙালি জাতি বাঙালির কাছে যায়, ভালোবাসা। আমাদের দেশের এই অধিকাংশ লোক এই পশ্চিমবঙ্গে তার আত্মীয় স্বজন আছে, তারা ওইখানে যায় আবার আসে। দুই প্রতিবেশীর কি ভালো সম্পর্ক, আত্মীয়তা আপনি নষ্ট করছেন। হ্যাঁ, আপনারই আচরণের জন্য। এখন আপনি খেয়াল করেন, বিশ্বের চক্ষুশুল আপনি হয়েছেন। এইখানে যে আপনার সম্পদ আপনি ধরে রাখেন, আগামীতে দেখেন পারেন কি না। কারণ আপনি শুধু সেভেন সিস্টার করতেছে আমাদের সেটা না, এটা প্রসেসিংয়ের ব্যাপার। আপনাকে একটা প্রসেসিংয়ের মধ্যে ফালাই দিবে, আপনি এমনি দিতে বাধ্য হবেন না, আপনি দিবেন না। এমনি রাষ্ট্রের জায়গায় থাকবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম হয়ে যাবে। এটা আপনি যেমন এই যে বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে 16 বছর চালাইছিল, তার নিয়ম আইন কানুন সব কিছু সবাই মানছে, যেভাবেই হোক তারা চলছে, সরকারে করছে, কর দিছে, করছে, কিন্তু একটা সময় প্রসেসের মধ্যে পড়ে গেছে, সেও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, আপনি তাকে জায়গা দিয়ে রাখছেন। তো এখন কথাটা বলতেছি যে আপনিও ঠিক একটা প্রসেসের মধ্যে গিয়ে সব কিছু হারাই ফেলাইবেন। সময়ের ব্যাপার, হয়তো টাইমিং আপনাকে একটা শো আপ দিবে। তো এখন কথা হচ্ছে যে এই যে বিশ্বমোড়লের যে গল্প করছিলাম কিছুক্ষণ আগে, যে তাদের এখানে ওষুধ শিল্পের যে কাঁচামাল লাগে, তারপরে এই প্রসাধনী তৈরি করতে ওয়ার্ল্ডে সেগুলোর কাঁচামাল লাগে ব্যবসা বাণিজ্য করতে, তারপরে ওয়ার্ল্ডে যে ভয়ঙ্কর মিসাইল তৈরি করে, পারমাণবিক তৈরি করে, যেগুলার হয়তো এই বিভিন্ন এর চেয়ে ভয়ঙ্কর কিছু তৈরি করার জন্য যে ধরনের এই উপাদান দরকার, হ্যাঁ, মেটেরিয়ালস দরকার, সেগুলো হয়তো আপনার দেশের কোথাও কোনাকাঙ্ক্ষিতে আছে। সেগুলোর জন্য কোনো রাষ্ট্র বা অন্য কেউ যদি পলিসিতে প্ল্যানিংয়ে হাত দেয়, আপনি কি করবেন? আপনি কি পারবেন? আপনি দেখেন চায়নারা আপনার দিকে অগ্রসর হইতেছে, দিক দিয়ে কিছু অংশ নিয়ে যেতেছে দিনে দিনে। আপনার এই তিব্বতের বর্ডার পার করে সেইগুলো করে ফেলে। তিব্বতের যে লামা, তারে তো ওই দেশ থেকে এই বিতাড়িত হয়েছে, সে আপনার দেশে আশ্রয় নিয়ে আসে এখনও। তাই আমার কথা হচ্ছে যে আস্তে আস্তে তো আপনি অগ্রসরের দিকে যাচ্ছেন কেন? আপনি বন্ধুত্ব থেকে আপনার শত্রুতায় যাচ্ছেন। এটা তো আপনার বুদ্ধি জ্ঞানের অভাব। আপনি ডক্টর ইউনূসের মতো মানুষকে যদি আপনার পার্শ্ববর্তী ক্ষমতাধর শক্তিশালী দেশের একজন প্রেসিডেন্ট হিসেবে পাইতে পারেন, বা উপদেষ্টা হিসেবে সে আছে, আমরা প্রেসিডেন্ট হিসেবে তার আমরা যদি নিতে পারতাম, আমরা আরও খুশি হতাম। হ্যাঁ, কারণ তার যে পাওয়ারিটি, আমাদের এই 53 বছরের যে বঙ্গবন্ধুত্বে শুরু করে যতগুলো প্রেসিডেন্ট হয়েছে, এর মতো পাওয়ার হয়তো পৃথিবীতে দেখাবে এরকম কেউ হয়তো মানে হইয়া দাঁড়ায় নাই। যারা হইতে গেছিল তারাও হয়তো এরকম বড় জ্ঞানী ছিল না, বা যেইভাবেই হোক, জাতির পিতা হোক, কমনে হোক হইতে গেছে, জিয়াউর রহমান হইতে গেছে, তারা কিন্তু বাঁচে নাই। তো এখন কথা হচ্ছে যে তাকে আপনি যদি সাপোর্ট না, শুধু তাকে আপনার বন্ধু হিসেবে, ভাই হিসেবে, ভ্রাতৃত্ব হিসেবে নিতেন, যে শক্তিটা কোথায় চলে যেত, আপনি সমস্ত কিছু জানতে পারতেন, মিত্র হইতে পারতেন। আপনি তো সেটা হইতে পারেন না। এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো আপনার সাথে অন্যায় করতে যাবে না, সে তার প্ল্যান অনুযায়ী সে আগাবে। কারণ
আমাদের ইউনূস সাহেব যদি কোনো কারণে এই মনে করে ওয়ার্ল্ডের জন্য এটা প্রয়োজন বা ওই ধরনের থিসিস দেওয়া থাকে বা ওই সব ইউরোপিয়ানরা বা আমেরিকানরা যদি মনে করে আপনার দেশের বিভিন্ন অঙ্গরাজ্য একসাথে থাকলে হয়তো ভয়ঙ্কর পৃথিবীর জন্য থ্রেট শুরু, তো হয়তো সেগুলারে সেপারেশন করার জন্য তারা প্রসেস নিতেই পারে। সেটাও যদি আপনার কাছে মনে হয় যে এটা ভয়ঙ্কর বা সমাধানে আপনি যদি হুঙ্কার দেন আমাদের দেশকে এই করবেন সেই করবেন, বা আপনার রাষ্ট্রের যে এই যে সাংবাদিকরা বিভিন্ন ইয়েরা যে ধরনের বাজে কথা বলে, হ্যাঁ, ইউনূস সাবরিনিয়া এটা কিন্তু আমরা বরদাস্ত বেশি দিন করবো না। আরেকটা কথা হচ্ছে যে আপনি ছোট আর বড় হিসেবে দেখেন না, কারণ এখন ছোটরা পৃথিবীর গ্লোবালে রাজনীতিতে কম না, বুঝতে পারছেন? যে ধরে নেন একটা ক্ষমতাশীল ব্যক্তি হইতে হয়, জ্ঞানী হইতে হয়, সেই ব্যক্তি চরম শাখায় গেলে তখন তাকে আপনি ছোট হিসেবে না, আপনি এখন ছোট আমাদের ইউনূস সাহেবের কাছে, আপনার রাষ্ট্র বড় হইতে পারেন, আপনি ব্যক্তি মানুষ হিসেবে বুদ্ধি চিন্তা সব কিছুতে আপনি এখন ছোট। আপনি ট্রাম্প প্রশাসন বা আমেরিকা প্রশাসনের কাছে আপনার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ইউনূস সাহেব। এখন কথা হচ্ছে যে আমাদের দেশ যদি কোনো কারণে ইউনূস সরকার উন্নতির চরম শিখরে নিতে পারে, শ্রীলঙ্কা মানে ধরে নেন আপনার সিঙ্গাপুর স্টাইলেও নিতে পারে, সেটা তো আমাদের জন্য সেরা সাফল্য। তো সেটার জন্য আমাদের এই সরকারে আমরা সাপোর্ট দিব, এই 16 কোটি 18 কোটি মানুষ। আবার যদি সে কোনো কারণে আপনাদের প্রতি কোনো অন্যায় অবিচার নিয়ে আসে, সেটার জন্য সেও হয়তো পৃথিবীর মানুষের কাছে ধিক্কৃত হবে, সেটাও সত্য, ঠিক আছে? তবে আমি মনে করি যে খেলা শুরু হয়েছে এশিয়াতে, সেই খেলাটা মানে যে ধরনের গেমিং শুরু হয়েছে, ঠিক আছে, এইটার একটা খারাপ দিক হয়েছে আপনাকে দেখায়, সেটা হচ্ছে আপনারা যেরকম আইপিএল খেলা শুরু করে দিয়ে আমাদের দেশকে ছোটোখাটো লজ্জা শরম আমাদের দলের প্লেয়ারগুলারে নেন নাই, তাদেরকে কোনো রকম দিলে দিছেন, না দিলে না দিছেন, এই ধরনের আচরণ করছেন, সেটাও আপনি পাইয়া যেতে পারেন এই ধরনের আচরণ নিজের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। তো এই দিকটা দেখেন, আপনি পাকিস্তানের ওই পাশে যেমন মুসলিম একটা অধ্যাসিত অঞ্চল, তারা কাশ্মীর, তারা স্বাধীনতা চায়। তারপরে সেভেন সিস্টার, তারা অধিকাংশ রাজ্য তারা যেটুক আছে, এই লোকগুলাও তারা তাদের মতো উপজাতি বা খ্রিস্টান, তারা নিজেরা তাদের স্বাধীনতা একটা দেশ চায়, তারা নিজের স্বাধীন মতো চলতে চায়। এইদিকে আরও কয়েকটা, যেটা আপনাদের দেশে শিখ যেটা আছে ইয়েরা মনে হয় খুব সম্ভবত ওই অঞ্চলের মানুষও, এরাও তো তাদের নেতাও তো মনে ইংল্যান্ড না কোন জায়গায় আছে, তারা কিন্তু চায় ও তাদের দেশ স্বাধীন হয়ে নিজের মতো চলুক। আমার কথা হচ্ছে যে আপনি যেমন সিকিমকে কীভাবে আপনারা বিগত অনেক বছর আগে সেটাকে করায়ত্তর ভিতরে নিয়ে আপনাদের উপরাষ্ট্র হিসেবে মানে উপনিবেশিক হিসেবে নিয়ে নিছেন, সেটা তো ঠিক না। আসলে স্বাধীন মানুষের জনগণের যেখানে বসবাস করে, তারা কোনো গ্রাম, কোনো ইউনিয়ন, কোনো রাষ্ট্রে একটা বিশাল বড় জনগোষ্ঠী, তারা যদি নিজেরা নিজের জাতিকে নিজের আইন দিয়া নিজের সুরক্ষা দিতে চায়, নিজেদের বুদ্ধি দিয়ে উন্নতি করতে চায়, সেটাকে স্বাধীনতা দেওয়াটাই ভালো। কারণ কি জানেন, এতে আপনার মর্যাদা বাড়বে, সকলের প্রতি সম্মান বোধ বাড়বে, আপনি তাদের প্রতি ডমিনেট করতে পারবেন, তাদের দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করাতে পারবেন, এটা আপনার বোঝা উচিত। আপনি এই 27 লক্ষ বর্গ কিলোমিটার বা 31 যাই আছে এই জায়গাটা টোটালটা আপনি যদি এইভাবে ভোগ দখল করার ইচ্ছা করে যে আমি রাজা, সকলে আমার অঙ্গরাজ্য বা এইভাবে চালাবো, তাদেরকে আমি করে দিব, এবং তাদের মানলাম আপনি চালায় যদি তাদেরকে সিঙ্গাপুর স্টাইল করতে পারতেন, মালয়েশিয়ার মতো করতে পারতেন, বা থাইল্যান্ড এদের মতো উন্নত রাষ্ট্র করে দিতে পারতেন এই পুরো ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলোকে, তাইলে বুঝতাম যে আপনি হয়তো সফল রাজা। আপনি তো তাদেরকে দুমুঠো বাদ দিতে গিয়ে অনেক কষ্টে রাষ্ট্র চালাচ্ছেন। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমাদের দেশ যেই পরিমাণ অগ্রসর হয়েছিল এই শেখ হাসিনা করছিল এই 16-17 বছরে, তো এইটুকু তো আপনি ওইখানে এই কয়েক বছরে দেখাইতে পারেন না, করতে পারেন না। তাইলে আপনি ওই রাষ্ট্রের যে পরিমাণ আপনার জনগণ আপনাকে ভালোবাসে, হিন্দু সাপোর্ট পাইছেন, যেটা যে হিন্দুস্তান যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তো সংখ্যাগরিষ্ঠ বেশি, তো এই জন্য আপনি কি করছেন, তাদেরকে উগ্রপন্থীর দিকে নিয়ে তাদেরকে আপনি প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা, এবং তারা যেখানে মুসলিমের উপরে অত্যাচার, আপনি নীরব বসে থাকেন, আপনার নেতারা সেগুলো বকাবজ্য করে তাদেরকে হত্যা করতেছে, মারতেছে, এগুলাকে আপনি নির্দ্বিধায় চুপ করে শাসনবার হিসেবে দেখতেছেন। এটা তো আপনার জন্য ঠিক না, কারণ আপনার মুসলিম ওইখানে কম তো নাই, ওইখানে আমাদের বাংলাদেশের থেকেও 2-3 কোটি মুসলিম বেশি আছে। তা আপনি চিন্তা করে দেখেন যে যদি একটা আমাদের বাংলাদেশ 18-19 কোটির মুসলিম হয়, আপনার এখানে 20-22 কোটি মুসলিম, আপনি চিন্তা করেন এদেরকে আপনি কেন এই অত্যাচারী মুখের দিকে ফেলাইতেছেন? তাদেরকে আপনি আপনার শক্তি হিসেবে নিতেন, তাদের থেকে কি বিজ্ঞানী আসতো না? তাদের থেকে কি কোনো ধরনের
রাষ্ট্র পরিচালনার দায়ভার ক্ষমতা হিসেবে আসে না? আপনাদের দেশে যে এই যে পারমাণবিক যে অস্ত্র তৈরি করছিল কালাম নাকি উনার নাম? যাই হোক ভুলে গেছি। উনিও তো মুসলিম ছিল, তাই না? তো এই এপিজে কালাম, হ্যাঁ, এপিজে কালাম তো উনি তো মুসলমান ছিল। তাইলে উনি তো আপনাদের জন্য একটা আইকনিক। কারণ সেই তো এই গবেষণা করে আপনাদের এই যে আ এই পারমাণবিক তৈরি করার জন্য সূত্র দিছে, বিজ্ঞানী ছিল। তাই আপনি চিন্তা করেন মুসলিমের বিরুদ্ধে আপনাদের দেশে যে ফিল্ম ইন্ডাস্ট্রি চালাইতেছে, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন আপনি ৩ খান বা ৪ খান, এই যে ইমরান হাশমি তারা মুসলিম, শাহরুখ খান, সালমান খান, হ্যাঁ, খান যারা আছে সবই তো মুসলমান। তারা হাজার, হাজার কোটি টাকা ওয়ার্ল্ড থেকে কামাই দেয় আপনার এই হিরো স্টাইলে। তারা কি মুসলমানের করেন না? তা আপনি কেন তাদের প্রতি হবেন? কারণ আপনি তো এক প্রধানমন্ত্রী একজনের জন্য হন নাই। হিন্দুর জন্য হইছেন, খ্রিস্টানের জন্য হইছেন, বৌদ্ধর জন্য হইছেন, সকলের জন্য হইছেন, হ্যাঁ? মুসলমানের জন্য হইছেন। তাইলে আপনি তাদের সবার প্রধানমন্ত্রী হওয়া উচিত না? আমি কি আপনাকে জ্ঞান দিতে পারি না? আপনি এই কার্যক্রম আমি মানলাম আপনি যদি একক তরফায় ওই কাজগুলা করে থাকেন, করলে কি হয়? করলে আপনি কেয়ারলেস হন। আপনাকে কেউ কেয়ার করবে না। আপনার প্রতি শত্রুতা বাড়তে থাকবে। আপনি ওয়ার্ল্ডের শত্রু হয়ে গেছেন। এখন তাকায় দেখেন ওয়ার্ল্ড আপনাকে কতটুকু ভালোবাসে। যে আমেরিকা আপনাকে কোথায় নিয়ে রাখতো, এখন কোথায় আছেন? আপনি একটু খেয়াল করলেই বুঝবেন যে আপনি এখন আপনারাই বলতেছেন আমাদেরকে 7 সিস্টার খাইয়া ফেলাইবো। আমাদের 7 সিস্টার আলাদা করবে, আমাকে ওইটা করবে, আপনি ওইটা করবে। এইগুলা নিয়ে কেন মাথা মারেন? আচ্ছা ধরেন আপনি আমাদের দেশের একটা আ মানে সাপোর্ট ভালো চান বা আপনি খাদ্য দিবেন, এই করবেন, সেই করবেন, সবকিছু দিয়ে ভালো রাখবেন। তাইলে আপনি জনগণের বিদ্বেষ কেন হলেন? আপনি ধরে নেন আপনি আমাদের যে সরকাররে আমরা পছন্দ করি না বা যাতে তাদেরকে পক্ষে আপনি নেন কেন? তাদেরকে আপনার জায়গা দেওয়ার দরকার কি? সেখানে তো এটা দরকার ছিল না। আপনি জনগণ কি চায় এই পালসটা বুইঝা তাদের অনুযায়ী আপনি প্রসেস নিতেন। আচ্ছা এনে যদি ৩ বার নির্বাচিত হইতো, ৩ বারই যদি শেখ হাসিনা আসতো, ওকে, ঠিক আছিল। আচ্ছা একবারও না আসতো, আরেক দল আসতো বিএনপি, তাকে আপনি নেন। জাতীয় পার্টি আসলো, তারে নেন। তো সমস্যা নাই তো। সেই আপনার সাথে কাজ করতো। সমস্যা ছিল না। তাই আপনি একজনকে এরকম পার্সোনালিটিতে নিয়া কি এমন ভয় পান যে থ্রেট হিসেবে নেন আপনার দেশে? আপনার দেশে তো এমনি আপনি টাইমস অফ ইন্ডিয়া তারপরে বিভিন্ন জায়গায় আপনি দেখেন পৃথিবীতে সর্বোচ্চ ভায়োলেন্সের দেশ আপনারটা। হ্যাঁ? মানে সবচেয়ে ভয়ংকর হয়। রাষ্ট্র বড়, জনগণ বেশি এজন্য হয়। চায়না তো আপনার চেয়ে বড়, তারপরেও তারা এতটুক হয় না। তা আমার কথা হচ্ছে যে আপনি যদি একটু ক্লিয়ারেন্স বুঝতেন, মানবিক দিকগুলা বুঝতেন, সত্যের পথটা বুঝতেন, তাইলে কিন্তু আজকে আপনার এই যে মানে এখন যেই পরিস্থিতির উপরে আপনি এই মুহূর্তে দাঁড়ায় আছেন, এইটা হয়তো কোন দিকে মোড় নিবে তার তো স্টেশন নাই। কারণ আপনি যদি আমরা যদি কারো চিকেন নেক নেওয়ার জন্য চেষ্টা করি, আমরা নিয়ে কি করব ভাই? আমরা তো ইউনূস সরকার নেই। ইউনূস সরকার দেখেন আপনাকে সুন্দর ক্লিয়ারেন্স একটা রাস্তা দিছে যে আমাদের এইখানে বন্দর হবে চিটাগাঙে, সেই সাথে তো সোজা মাল চলে যাবে ইসের কাছে, কি ওই যে এই এটার নাম কি বলে আপনার এই নেপাল, ভুটান এরা চাচ্ছে, তাদের তো বন্দর পোর্ট নাই, তারা পাহাড়ি অঞ্চল। তারা আমাদের এই পোর্টটাই তাদের সবচেয়ে কাছে। তারা এটা ব্যবহার করে। তাহলে তাদেরকে যদি ট্রানজিটের ব্যবস্থা সেই করতে যাতে আপনি ওইখানে যদি বাধা না দেন, সবাই নেগোসিয়েশন করে একত্রিত করেন, দেখেন কত বড় শক্তি হয়। আপনি সেটা যাবেন না। পাকিস্তানকে আপনি শত্রু হিসেবে ধরে নিয়েছেন। আর পাকিস্তানকে আপনি খেয়াল করেন শত্রু হিসেবে কতটুকু ধরে রাখছেন। বিগত এত বছর আমরা ছোটোর থেকে বড় হইছি, আমরা তাকাই দেখছি ইন্ডিয়া যাওয়া যাবে খুব সুন্দরভাবে। আমরা এটাই শুনছি ছোটোবেলা বাপ দাদা, দাদা নানি সকল কাছে। ইন্ডিয়া যখন নাই সেই নাই, তো পাকিস্তানকেও যাওয়া যাবে না। কেন? পাকিস্তান ধরে নেন আমাদের সাথে যুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে। যুদ্ধ হওয়ার পরে তারা যদি মিত্র হয়ে যায় আমাদের তো সমস্যা নেই এখন। যুদ্ধ টাইমিং হয়েছে, এখন তো তারা আমরা আর যুদ্ধ করলে আমার কোনো লাভ হইব না। তারা বোমা মারলেও সে কোনো লাভ না, তারা মারলেও আমার কোনো লাভ হইব না। যার দেশ আলাদা হয়ে গেছে, যার চাওয়া ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, পেয়ে গেছে। তার দেশ তার, আমার দেশ আমার। এখন ধরে নেন আমরা ছোটোতে জানি যে পাকিস্তান যদি কেউ যায় সে আর ইন্ডিয়া ঢুকতে পারবে না, কারণ তার ভিসা দিবে না। আচ্ছা এটা কেন? এটা কি ঠিক? আচ্ছা আপনার পাকিস্তানের সাথে আপনার যুদ্ধ মিত্রতা ওইগুলা না করে, শত্রুতা না করে, দেখেন তাদের দেশে ক্রিকেটার আপনার দেশে খেলতো, সেটা আপনি অফ করে দিয়েছেন একটা সময় এসে। তারপরে দেখা গেছে তাদের দেশের এই ওই শিল্পী গান গাইতো ২-৪ জন, সেটাও গান গাওয়া একসময় দেখেন তারা খুব হিট গান গাইছে। আপনার দেশে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সেগুলো খুবই পপুলারিটি পাইছে। কিন্তু তাদেরকেও আতিফ আসলাম বলেন, আদনান সামি বলেন, তারপরে বলেন, তারা করে গেছে। তাদেরকে এখন নিষিদ্ধ হয়ে গেছে, তারা গান গাইতে পারতেছে না। তা এই যে অবস্থানগুলো হইতেছে, এটা তো আপনার জন্য ভালো দিক না। এটা পৃথিবীর জন্য বা মানসিক দিকের জন্য বা এই আপনার ব্রড মাইন্ডিং, যেটা দেখেন আমেরিকা বললাম তো একটু আগে যে আমেরিকা আজ পৃথিবীর শ্রেষ্ঠতম অবস্থানে চলে যেতে পারছে কেন?
তার একটা মেধা চিন্তা দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। তাদেরকে আ এই লটারি দিয়া তাদেরকে তাদের দেশে সিটিজেন দেওয়া হয়। তাদের কার্যবিধি পরিলক্ষিত করে তারা কি করে না করে, তাদের দেশকে উন্নয়ন করে কিনা। তো আজকে আপনার দেশে তো এই ধরনের সুযোগ সুবিধা দেন নাই যে আপনি পৃথিবীর মোড়ল হবেন, সেরা হবেন। সেরা হইতে হলে আপনাকে অনেক কিছুকে কি করতে হইব? স্যাক্রিফাইস মাইন্ডে নিতে হবে। আমেরিকার মতো প্ল্যান আপনাকে নিতে হইব। তার মতো বুদ্ধিদাতা বা তার চেয়ে বেশি ১ গুণ বেশি থাকতে হবে। নাহলে তো ওইখানে যাইতে পারবেন না। নাইলে আপনি সেরা যদি না হইতে পারেন এই রেসে কেন আসছেন? আমি আইসা বাংলাদেশ যেরকম যে ক্রিকেট খেলে শুধু যায়। তারা জানে কোনো একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট হইলেও সে জিতবে না। আবার একা খেললেও সে জিতে না। এই পর্যায়ে তারা খেলে। খালি টাকা সরকার ভাঙে আমাদের সাকিবের পিছনে, অমুকের পিছনে হাজার কোটি টাকা দিয়ে তার গাড়ি-বাড়ি দিয়া, তাদেরকে বিশাল প্লট দিয়া তাদের শেষ পর্যন্ত না পাইরা সরকার একবারে একটা মন্ত্রী যেটা আইন প্রণেতা একটা সংসদ সদস্য করে ফেলাইছে ২ জনকে চিফ হুইপ মন্ত্রী পর্যায়ে নিয়ে গেছিল ওরা। তো এই যে গুলা করছে কইরা লাভ কি হইছে? এই সরকারই তো ক্ষতিগ্রস্ত হইছে এবং ওই ক্রিকেটাররা যেই পরিমাণ ক্ষতি করছে এই দেশের জন্য, এটা বলা বাহুল্য। কারণ এটা নিয়ে একটা এপিসোড করছি যে তারা কেন আইকনিক হইছে, হওয়ার পরে এই দেশে ক্রিকেটে আমাদেরকে কি দিছে? ক্রিকেট আমাদেরকে একমাত্র এই জুয়া ছাড়া এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু নাই। যেটা আমাদের দেশে খুব ভয়াবহ অবস্থা আছে। যে সকলেই ক্রিকেট উন্মাদনায় আপনার আইপিএল শুরু হলে এই দেশে হাজার কোটি টাকা ছেলেপেলে জুয়া খেলে নষ্ট করে ফেলাইতেছে এবং এটা টাকা গেলে কোনো দুঃখ ছিল না। সাংসারিক ঘরে, পারিবারিক অবস্থানে এবং সামাজিক অবস্থানে সব জায়গায় অবক্ষয় শুরু হইছে এবং তারা কঠিন বেদিতে জড়িত হয়ে গেছে। এইটা আমাদের সামাজিক খুবই খাতা। এটার জন্য তো আপনার দেশ খুবই দায়ী। কারণ আপনি ক্রিকেট নিয়ন্ত্রণ বোধ করছেন। আপনারা ক্রিকেটকে এমনভাবে আগায় নিয়েছেন, এশিয়াতে নিয়ে আসছেন। আপনারা আইপিএল খেলা শুরু করাইছেন এবং সেইখানে বিশ্বকাপ হইলেও আপনারা নিজের ঘরের মতো করে ফেলাইছেন। সমস্ত খেলায় নিজেদের চালেই হয়। কোনো কিছু আ অন্যের প্রয়োজনে হয় না, আপনার প্রয়োজনে হয়। আপনি যেটা চাবেন সেটাই হবে। কে চ্যাম্পিয়ন হইব সেটাও হইব। আপনারা যেভাবে এগুলারে নিজেদের রেজের ভিতরে রাখছেন সেটা বাংলাদেশে ক্রিকেটের উপর খর্গতা। আমাদের দেশের সরকার এতদিন বোকা যে আপনাদের কথা শুনে ক্রিকেট খেলা এই করে। আমি মনে করি এই সাপোর্ট হিসেবে আইসিসির একটা সদস্য হিসেবে বাদ দেওয়া উচিত। এই ক্রিকেট খেলায় আমাদের উন্নতি কিছু করবে না, এটা অফ করে দেওয়া উচিত। কারণ আমাদের দেশে ২টা প্লেয়ার ৫টা প্লেয়ার জাতীয় টিমের তারা আইপিএল খেলার সুযোগ পায় না। তাদের এখানে যাইলে তারা নিলাম নিতে চায় না। ২-১ জনের নিচে তার কোনো কারণে সুসম্পর্ক বা সাকিব আল হাসান ওই ধরনের যে আওয়ামী লীগের একজন বিশাল অ্যাম্বাসেডরের মতো হয়ে গেছিল, বুঝতে পারছেন? তো এখন এগুলো বলাটা আমার জন্য ন্যায় অন্যায় না। এখন আমি মনে করি যে আমাদের জাতির একটা ক্লান্তিকর জার্নির পর একটা বিশ্রামাগার আসছে, যেখানে বিশ্রাম নিলে আমরা সুখ শান্তিতে থাকবো, একটু ঘুমাবো, সেই ধরনের পরিস্থিতি। তবে অশান্তি কোনটা? যে হয়তো প্রতিবেশীর সাথে যুদ্ধগ্রস্ত বা কোনো খারাপ বিষয় নিয়ে ঝগড়াঝাটি বা কোনো খারাপ দিকে গেলে সেটা আমরা চাই না। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিছে যে আমরা কিছু চাই না। তবে হ্যাঁ, ভিতরে কেউ চায় না এরকম কিছু না। যদি কোনো মহাশক্তি, মহাজ্ঞানের কোনো প্ল্যান থাকে, সেটা আমি মনে করি আমি যদি আপনার পক্ষ হয়ে আমি ভারতবর্ষের কথা বলি, তাহলে আমি আপনার পক্ষ হিসেবে বলবো, আমার প্রতিবেশী হিসেবে, যে আপনি সেটা বুঝার চেষ্টা করেন যে আপনার জন্য কোথায় কি সমস্যা দেখা দিচ্ছে। আজ হোক কাল হোক, যদি আপনার জন্য কাল হয়ে আসে এই কথাগুলা, আপনার ক্ষতিগ্রস্ততার দিকে পৃথিবী, আপনার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় বা আপনি এইগুলাকে ট্যাকেল করতে না পারেন, তো যদি এগুলা ট্যাকেল করা কিভাবে উচিত, শক্তি দেয়া না মেধা দেয়া। তো এগুলা নিয়ে যদি আপনি করেন, তা আপনার পক্ষে আমি আপনাকে সাপোর্ট না, এই দেশের মানুষও আপনাকে সাপোর্ট দিবে। যদি আপনি সত্যিকারে মুসলমানের উপর থেকে এই ধরনের খারাপ আচরণ বাদ দেন। তারা গরু খায়, এইজন্য আপনি তো শূকর খান। আপনার দেশের মানুষ তো এই শূকর খায়। তারা বিভিন্ন জীবজন্তু খায় বা যেগুলো আমাদের ধর্মে নিষেধ। তা আমরা তো আপনাদের সাথে এটা নিয়ে বাড়াবাড়ি করি না। আপনার দেশে আমার দেশে যে আপনাদের হিন্দুরা আছে, এরা তো বলি দেয়, এরা পূজা করে, এরা বিভিন্ন করে। তাদেরকে তো আপনার মতো এরকম পিটায় মেরে ফেলাইতেছি না। আপনি একটা চিত্র দেখান যে এদের পিটায় মেরে ফেলাইছে, বিগত কয়েকটা বছরে দেখাতে পারবেন না। তাহলে কেন আপনি আমাদের ওই দেশের মুসলমানদেরকে এই পর্যায়ে ধর্মীয় উন্মাদনায় মত্ত হইয়া তাদেরকে পিটায় মারতেছে, ওপেন ভিডিও দিতেছে? কী পর্যায়ে সাহসিকতা! এই যে হোলি খেললো, যেভাবে মানুষকে, মুসলমানদের এই যে মসজিদে এসে রং মাখাই দিল, তাদেরকে পিটাইলো, তাদেরকে বাড়িঘর ভাঙচুর করলো, এটা আপনি কেন এদেরকে আপনি থামাচ্ছেন না? এটা কি আপনি ভাবেন এটা করে আপনি একাই শক্তি দেখাইয়া আপনি টিকা থাকবেন পৃথিবীতে? আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়াবে না? আপনি ভাববেন আজ হোক কালকে হোক এর প্রতিশোধ আসবেই। এনি ওয়ে রাস্তা। কোন ওয়েতে আসবে আপনি নিজেও জানবেন না। সেখানে আপনি
আপনাদের দেশে এই যে আপনি পৃথিবীর মুঘল সাম্রাজ্য অন্যান্য অঞ্চলগুলো আপনি খেয়াল করে দেখেন যে পৃথিবীতে এই মুসলিম জাতি বা এই বাঙালি আমাদের যে সাহস আছে এটা আপনার দেশের জনগণের এক এক অঞ্চলে পাবেন না। আমাদের বাঙালি যে পরিমাণ তাগত শক্তি আছে বা যে ধরনের নিজের জীবন দেয়া দেয়, যেটা দেখছেন 24-এ নিজের শরীরের বডি পাইতে দিছে, গুলি কর, কত করবি, মেরে ফেলা, তারপরও ক্ষমতা আছে, মানে এই পর্যায়ে করছে। তা আপনি এটা ভাববেন যারা রক্ত দিতে জানে তারা কখনো পিছপা হয় না। আপনার দেশে রক্ত দিতে জানেন, আপনাদের এরকম ইতিহাস নাই। আপনারা বুর্গি তারাইদের, সেখানেও কিন্তু এই আমাদের বাঙালি মুসলিমের সবচেয়ে বড় এই মানে এই কন্ট্রিবিউশন ছিল, তারাই আপনাদের স্বাধীন করে দিছে। এখন এরা যদি আপনাদের সাথে, আপনি অল্প মানুষ, আপনি পারবেন না, আপনি যত কিছুই করেন। কারণ কি জানেন, এরা রক্ত দিব তবু রাজপথ ছাড়বে না, এটা মনে রাখবেন। তো আমি মনে করি আপনি মুসলমানের প্রতি এই ধরনের বিরতি থাকার জন্য এবং এদেরকে বিচার করেন দৃষ্টান্তমূলক, যে মানুষগুলা এই হোলি খেলায় খারাপ করছে, মুসলমানের মাংস খাইলে বা গরু মাংস তাদের বাড়িঘর ভেঙে দিলেন, বা যারা এগুলাকে হত্যা করছে, মানুষগুলাকে পিটাই মেরে ফেলে দিল রাস্তার সামনে, এদের বিচার আপনার করা উচিত। আমি আপনার কাছে রিকোয়েস্ট, যদি আপনি এগুলার ভিতরে না আসেন বা যত কিছুই করেন, আপনি কি ভাবেন যে আপনার জন্য কি দিন অপেক্ষা করতেছে, সেটা আপনি হয়তো এমন একটা সময় এসে উপলব্ধি করবেন যখন আপনার কিছু করার থাকবে না। আপনি কোনো অংশই, এখন আপনারাই বলতেছেন যে আমার 7 সিস্টার ভাঙার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এটার পিছনে লাগছে, তারপরে ওদিকে এটা করতেছে। আপনি, সে যদি কইরাও থাকে কোনো কারণে, আপনি পারলে ফিরান। আপনার যদি এত এবিলিটি থাকে, আপনি তো পারবেন না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা যা আছে, এটা হইতে হইলে আপনাকে আবার পড়াশোনা করতে হবে, আপনাকে আবার জ্ঞানী হইতে হবে, আপনাকে সুন্দরভাবে পৃথিবীর রাজনীতিটা বুঝতে হবে, আপনার পৃথিবীকে উপকার করার জন্য কোনো থিওরি দিতে হবে। আর আপনি যদি নিজের দেশের উপকারের জন্য বসে থাকেন, মানে মাস্টার মাইন্ড হইতে না পারেন, তাহলে তো লাভ হলো না। কারণ কি, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কোনো ব্যক্তি যদি সেরা অবস্থান না, পৃথিবীর মনীষী হিসেবে সেরা মানসিক অবস্থায় থাকতে চায়, পৃথিবীর জন্য কিছু করতে চায়, সে কিন্তু সব স্যাক্রিফাইস করে। সে কিন্তু চরম লেভেলে চিন্তা করতে পারে, তার চিন্তা চেতনা, ভবিষ্যৎ। সবচেয়ে মজার বিষয় কি, কোনো ব্যক্তি অদূর ভবিষ্যতের আবছা ছাওয়া যদি সে বুঝতে পারে, মানে বুঝতে না, মানে তার সাথে চিন্তা চেতনাটা এরকম, এটা না, মানে শিরিকি কথা না যে আগামীতে কী হবে, এরকম কিছু না। মানে বিষয়টা হচ্ছে যে সে যদি আগামী চিন্তাগুলোকে, আগামী ভবিষ্যতের যে কী হইতে পারে এরকম প্ল্যান যদি তার, মানে কোন কার্য হলে কি হবে বা এই ধরনের প্ল্যানিং যদি সে 100 বছরে করতে, 50 বছর পরে কী হইতে পারে সেটা যদি সে বুঝতে পারে, আমার বিশ্বাস সেই প্ল্যানটা, সেই মানুষটাই পৃথিবীতে মানে সৃজনশীলতার মধ্যে থেকে যায়। কারণ সে অনেক সামাজিক, অনেক প্রেক্ষাপট পার হইয়া পরবর্তী জেনারেশনকে কী দেওয়া যায় সেগুলো যদি চিন্তা করে, এরকম এক ব্যক্তি কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস। নাহলে তো আমেরিকা বা পৃথিবীর মহাশক্তিশালী দেশ যারা কিনা কোনো মানুষকে তোয়াক্কা করে না, কিন্তু তাকে যে তোয়াক্কা করে, আপনি শুধু জাস্ট এই পয়েন্টটা খেয়াল করবেন যে তাকে কেন করে, এটা আপনি বের করেন। সে কেন পৃথিবীর এতগুলা দেশ তাকে গবেষণার জন্য ডাকে, তাকে মানে, তাকে বক্তব্য দিতে বলে, তার প্রতি শ্রদ্ধা ভক্তি তার সাথে কেমন, এটা নিয়ে আপনি চিন্তা করেন। আমার কাছে আছে কেন করতেছে, আমি হয়তো বলতে পারবো কিছুটা, যে সেটা একটা হিংস দেওয়ার লাস্টে শেষ করি। হয়তো এই কথাটা সত্য মিথ্যা না, যতটুকু আমি জানি না এটার জন্য আমার কি বিচার হবে বা এটা না, যে পৃথিবী, এটা দিয়ে আমি শেষ করব, অনেক বড় আলোচনা হয়ে গেল, যে পৃথিবী মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে লাস্ট শতাব্দীতে, 1800 শতাব্দীর ভিতরে, 1900 বিংশ শতাব্দী। তো 2000-এ আর এই 100 বছর পরে আইসা আবার একটা যুদ্ধ বা এর পরবর্তীতে হওয়ার কথা ছিল, বা যেরকম মানুষ ফুঁসে ওঠে, তো ধরে নেন 3য় বিশ্বযুদ্ধ হওয়ার মতো একটা প্ল্যানিং হয়ে গেছিলো, তাই না? আপনি কিছুদিন আগে করোনার সময় মনে আছে তো সবার। তো বিশ্বযুদ্ধ, করোনার আগ দিয়ে কী পরিমাণ ঢামাডোল পৃথিবীতে বাড়ছে, বড় বড় দেশ হুঙ্কার দিছে যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগার মতো পরিস্থিতি ছিল, প্রতিদিন এই খবরই ছাপাইছে অনলাইন ভিত্তিক। কিন্তু এই যুদ্ধটা ঠিকই হয়েছে, এক ফোঁটা রক্তের বিনিময় হয় নাই, এক ফোঁটা রক্ত জড়ে না, একটা বোমও ফুটে নেই, একটা কোনো কিছু নেই। এটা আমার দৃষ্টিতে, কার দৃষ্টিতে সেটা না, আমি কেউ ব্যাখ্যা করে না, আমি নিজের থেকে বলতেছি।
সে ৩য় বিশ্বযুদ্ধ আমার লিস্টে আছে, সেটা একটা হয়ে গেছে। সেটা হচ্ছে করোনা দিয়ে মহামারী যে কথাটা আসছিল পৃথিবীতে, সেইটারই ৩য় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। সেটা ওয়ার্ল্ড ওয়ার হইছে ৩য় বিশ্বযুদ্ধ। ঠিক আছে? এই করোনায় আমি অনেক কথা বলছি, আমার এপিসোড আছে, দেখে নিয়েন। কিন্তু এখন আমি যেটা বলছি নতুন কথাই, সেটা হচ্ছে আমার গবেষণা এটুকুই বলে, আমার চিন্তা এটুকুই বলে যে ৩য় বিশ্বযুদ্ধ পৃথিবীতে হয়ে গেছে ১৯ সাল থেকে ২০ সালের ভিতরে, যেটা মানুষ উপলব্ধি করে নাই। কারণ বিশ্বযুদ্ধ মানে কি? যাতে কোনো জাতি কোনো জাতিকে দেখতে পারতেছে না, কোনো জাতি, আপনি যুদ্ধটার আগে মূল প্রেক্ষাপটটা খেয়াল করবেন যে যুদ্ধটা হওয়ার উদ্দেশ্যটা হইতেছে কোনো জাতি কোনো জাতিকে দেখতে পারে নাই, তার বিদে ভিন্ন জাতি ওই জাতির উপর আক্রোশ হইয়া এখানে বোমা মারা, তাদেরকে মারা, এরকম একটা প্রসেসে চলে যায়। এটার সাথে অ্যালায়েন্স হয়ে যায় আরও ৪-৫টা জাতি, তাদের কথা যদি একই সাথে মিলা যায়। আবার অন্য জাতি যারা শাসক ছিল তারাও ওইভাবে করে, তাও একটা ডোমিনেট দিতে চায় আর একটা ডোমিনেট করছে। এই যে দুইটা জায়গায় কি করে বিশাল একটা ফ্যাকশন শুরু হয়, সেখানে বিশাল যুদ্ধগ্রস্ত একটা পৃথিবী চলে আসে। এটা ৩য় বিশ্বযুদ্ধে দেখেন কতগুলা দেশ এলেন, যেখানে শুরু হয়েছিল সেই আমেরিকা পরে আসছে, কিন্তু আগে যুদ্ধ শুরু হইলো কার লগে? ইংল্যান্ডের সাথে, সেই জার্মানি, এই ফ্রান্সের, এদের সাথে যুদ্ধ, ফ্রান্স এবং জার্মানির, ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানি শুরু করলো। এই যে তারপর রাশিয়া, যারা এই যে সোভিয়েত ইউনিয়ন ছিল, তারা শুরু করছিল সেই যুদ্ধ। আমেরিকা এবং জাপানের উপরে এসে পড়লো, তারা নিজেরা বড় যুদ্ধ দুই দিকে চলে গেল, গিয়া জাপানরে হিরোশিমা নাগাসাকি বোমা হামলা করে তারা জিতে গেল। এই যে ব্যাপারগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যুদ্ধ একটা হওয়ার কারণ হলো কোনো জাতি কোনো জাতির ক্রাশিং এবং তার উপরে উঠতে চায়, বা ওই জাতির নেতৃত্ব মাইনে নিতে চায় না, এরকম একটা পর্যায়ে আসে। তো এইটাই হচ্ছে বিশ্বযুদ্ধ আরম্ভর একটা ক্ষেত্র হয়। এইটা এই বিংশ শতাব্দীর লাস্টে, যেটা হচ্ছে মানে ধরেন এই যে এই যে ২০০০ সালের যে ২০১৯-এর যে অবস্থানটা, সেটা হচ্ছে ১০০ বছর প্লাস কিছু সময়ের পরেও আইসা এই যুদ্ধটা আবার শুরু হওয়ার মতো একটা পায়তারা পৃথিবীতে শুরু হয়েছিল। হ্যাঁ, মানে সব এয়ারলাইন্স এদিকে যাতায়াত শুরু করছে, হুঙ্কার মুঙ্কার, এবং তারা বয়কট এই করছে, তারা বড় বড় নেতারা হুঙ্কার দেওয়া শুরু করছিল। তো সেই যুদ্ধ যাতে হইলে প্রাণঘাতী হইতো, কত লক্ষ মানুষ মারা যেত পৃথিবীতে। আর পৃথিবীতে গ্যাস মানে যে বোমা হামলা হইতো, এগুলা দিয়ে বিভিন্ন দেশ শহর ধ্বংস হয়ে যেত, অনেকগুলা শহর, সব তো হইতো না, তারপর আবার নতুন জীবন শুরু হইতো। সেইটাই বিশ্বযুদ্ধ। তো এই বিশ্বযুদ্ধটা এমন একটা জায়গায় এসে আটকাই গেল গা। এই পয়েন্টে যে ব্যক্তিরা আটকাইছিল যে বিশ্বযুদ্ধ যাওয়া যাবে না বা হওয়া লাগবে না, এর পরিবর্তে আমরা এমন যুদ্ধ দিব যেটা কিনা বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর, তারা ১০০ বছর পিছিয়ে যাবে, এরকম কোনো যদি থিওরি কেউ দেওয়া থাকে, যে থিওরিটা আমেরিকার কাজে লাগছে, যারা পৃথিবী শাসন করতে চায় এবং করতেছে, আগামীতে আরও অজানা টাইম পর্যন্ত তারা করবে। অজানা টাইম মানে কখন শেষ হবে সে নিজেও জানে না, আল্লাহ জানে কখন তার ক্ষমতায়ন শেষ হবে। তাইলে এই বিষয়টা যে ব্যক্তিটা থিওরি দিছিল, তাদের মধ্যে যদি ডক্টর ইউনূস একজন থাকে যে তুমি যুদ্ধে যে যাচ্ছ, সেই যুদ্ধে তো, এটা আমি এখন যে কথাটা বলতেছি এটা হলো আমার চিন্তাধারা, এটা পৃথিবীর না, এর আগেরটা বলতেছি যুদ্ধ নিয়ে সেইভাবে। তো এই কথাটা কেমন, যদি এই পৃথিবীতে এত গবেষণা, এত গবেষক মাত্র, সকলকে কিন্তু আল্লাপা আমেরিকা তাদের জায়গা দেয়, এই যে বড় বড় নোবেল প্রাইজ পায়, তারা জ্ঞানী, তাদের সাথে বসে, ধর্মের যাজকদের সাথে বসে পৃথিবী কীভাবে চালানো যায় বিভিন্ন পয়েন্ট নেয়, সেই মানুষগুলোকে কিভাবে আর্ট দিতে পারে, সেই মানুষকে উপস্থাপন কীভাবে করে। তো দেখা গেছে এইখানে হয়তো ডক্টর ইউনূস তার নেতৃত্ব স্থান ভর করছিল যে এই বিশ্বযুদ্ধ যদি না হয়, এই বড় বড় ক্ষমতাশীল দেশগুলোকে আমি জব্দ করতে চাই, যারা কিনা এই ক্ষমতার লোভে আমাদেরকে ধ্বংস করতে চায়, আমাদেরকে বোমা হামলা করতে চায়, আমাদেরকে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করতে চায়। এটা কারণ আমরা এই বিষয়টা যদি আমেরিকা যখনই এটা বুঝতে পারছে, তখন এইখানে তারা আলোচনা করছে বড় বড় জ্ঞানী মানুষের সাথে, যারা পৃথিবীতে, এখানে হয়তো আমার বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্ট্রিবিউশন বিশাল বড় ছিল। যে ধরেন আমি একটা XY দিয়ে বলি, যে বললো যে ঠিক আছে আপনি যুদ্ধ দরকার নাই, পৃথিবীতে যুদ্ধ লাগবে না, এর চেয়ে সুন্দর প্ল্যান আছে যেটা দিয়ে পৃথিবীর সকলেই আগের চেয়ে আরও আপনাকে বেশি মানবে এবং ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীর সকলেই, আপনি রাজ্য বলেন, সকলেই বিজনেস বলেন, সব কিছুতে আপনি ঠিক করতে পারবেন, সকলে আপনাকে আবার এখন যেটুক মানতে চেয়েছেন এর চেয়ে বেশি হয়ে যাব, আপনার অর্থের প্রয়োজন হবে না, অর্থ ইনকামও হবে এবং সবাই মানবে। এই প্রসেসটা যখন জিজ্ঞেস করছে, তখন ধরে নেন আমি কোনো কারণে এখন
একটা বাড়ি দখল করতে যাম 5,000 লোক বা 200 লোক নিয়ে যাবো, আমি সকলকে দা মা এগুলো দেওয়া যায়, টাকা পয়সা দেওয়ার বাড়িঘর দখল করে ভাঙচুর 2-4 জন মার্ডার করে আমি নিজেও মার্ডার দিতে পারি, তাই না? তো সেইখানে যদি ধরেন যার ক্ষমতা আছে, ধরে নেন এখানে আরও মজার বিষয়, ওইখানে যদি আমি ওইখানে যাইয়া আমাকে যদি কেউ বলে যে তুমি ওইখানে একটা মানুষ না লাগবো না, কোপাকুপি দরকার না, আমি বসে সমাধান করে তোমার ওই প্লট তোমার দিয়ে দিব, তাইলে তোর মারামারির প্রয়োজন নাই, ঠিক না? ওকে, তাহলে এই যে পর্যায়টা সেটা হয়তো কেউ করছে। এখন ওই যে উন্নত রাষ্ট্রের যে চিন্তাধারা যে আপনাকে যদি আমরা সব কিছু সমাধান, সেইখানে তো তাদের এখানে তো পণ্ডিতে ভরা। আপনি দেখেন আমেরিকাতে গবেষণামূলক মানুষ বেশি না অস্ট্রেলিয়া দৌড়াদৌড়ি করে বেশি? ওখানে গবেষণামূলক লোক সবচেয়ে বেশি, বিজ্ঞানের গবেষণা, মহাকাশ যা আছে সব কিছু নিয়ে, ব্যবসা বাণিজ্যে যা আছে সমস্ত কিছু নিয়ে তারা বসা, যে কীভাবে ওয়ার্ল্ডকে তারা শাসন করতে হলে প্রতিদিন কী করতে হবে, কোন কারণ তার চিন্তা বেশি না, কারণ সে হলো পৃথিবীর সব কিছুর রাজা, সে তো পৃথিবীর সকল দেশকে এইভাবে পরিচালনা করতে হয়। এখন সে ওই প্ল্যানিংটা যখন দিছে, তখন সে যদি সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজের মধ্যে, কারণ অনেকের জ্ঞান নিছে, ঠিক আছে, কারণ উনি তো একজনের জ্ঞান নিব না, কোনটা ধরেন সেই ওই যে আমি ওই আমার এই যে আলোচনার মধ্যে ওইটা বলছিলাম, কোনটা যে ইটা যে কোভিডের যে ব্যাপারটা, যে অনলাইনে আমরা যে আমরা যে কোভিড আসলো, যে কোভিডের এই যে 1986 সালে কন্টাজিয়ান একটা বই হয়েছিল নোবেল, এবং ইন্ডিয়ারাও কিন্তু এই 16 সালে তারাও কিন্তু 16 না 12তে না 14তে একটা ছবি তৈরি করছিল, সেটাও ভাইরাস নিয়ে ওইগুলার কপি করে ওইরকম করে করছে, ভাইরাস দেয় পৃথিবী আতঙ্কিত ভয়ঙ্কর পরিস্থিতিতে সবাই আছে, ওইখান থেকে মানুষ কিভাবে বাঁচতে চায়, এই ধরনের গল্প দিছে। তো ধরে নেন এরকম কোনো মেকানিজম করার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার জ্ঞান, তার মেধা, তার দেওয়া যে মানুষের রক্তপাত চায় না, সে মানুষ না মরুক, তাহলে তাকে একটা ভালো দেখা গেছে হয়তো কোভিডের যে প্ল্যানিংটা ছিল, এটা যদি রোগ না হয়ে এটা একটা প্ল্যানিং যেটা যুদ্ধ হিসেবে গণ্য করেছে, এটা যদি সে দিয়ে থাকে, তাহলে তারা তো অবশ্যই তাকে মানবে না, তার মাথায় নিয়ে তাকে চলবে না, কারণ পৃথিবীর সব কিছুকে হারাই দিয়ে গেছে এই কোভিড, পৃথিবীর সমস্ত মানুষকে সব কিছুতে হারাই দিয়ে গেছে। যদি সে সত্যিকারে আসছে আর সত্যিকারে আসে নাই সেটা পরের হিসাব, আপনি মানেন, বিশ্বাস করেন আর অবিশ্বাস করেন, এটা বিষয় না, কিন্তু এমন একটা পর্যায়ে দিয়ে গেছে, জাতিরে দেখাই গেছে, ঘরের মানুষকে বুঝাই গেছে তুমি আপন না তুমি পর, তুমি থাকবা না, পৃথিবীর বোঝা জঞ্জাল সব কিছু মাইরা দিছে। কি একটা প্ল্যান, একটা সূত্রে, একটা প্ল্যানে ইউরোপ সুদ্ধা খুশি হয়েছে। কেন? ইউরোপে হাজার লোক ছিল কি জানেন, বৃদ্ধ, তাদেরকে ওই সরকার টাকা দেওয়া, ভরণ পোষণ দেওয়া, অর্থনৈতিক ক্ষমতা দেওয়া, সব কিছু দেওয়া তাকে পালতে হয়। এতে সরকারের ব্যয়বার ক্ষমতা বাড়ে, ব্যয়বার ক্ষমতা মানে ব্যয়বার বাইরে যায়, কষ্টে তার সরকার তাদেরকে দিতেই হয়। তো ওই বৃদ্ধ লোকগুলা দেখা গেছে প্রচুর তাদের দেশ থেকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাতে কি লাভ হয়েছে না? ধরেন কোভিড যদি থাইকাও থাকে তাতেও লাভ হয়েছে, না থাকলেও তাদের এই প্রসেসের ভিতরে তারা মারা গেছে। আমার দেশে কোভিড চলছে, আমরা দেখছি না কি ঘটছে। তাহলে এই যে টোটাল প্রসেসটাকে আপনি বলেন, তারপরে এর মধ্যে কি বাণিজ্য ঘাটতি, যারা তাকে হুঙ্কার দিছে তাদের কি অবস্থা হয়েছে, জিরো পর্যায়ে চলে গেছে, তাদের ইন্ডাস্ট্রি 2 বছর বন্ধ, তারা কি করবে? তারা কি এখন প্রোডাকশন আগের মতো আসতে হইব? বাজারে আসতে হইলে তাকে আবার মাইনে আসতে হইব। তারা যে পরিমাণ বিজনেস করছে, যা চিন্তা করছে, সব কিছু মানতে হয়েছে। আপনি মজার এটা নিয়ে যদি আপনি কোনো দিন কোনো গবেষণা যান, একটা বিশ্বযুদ্ধে যে ধরনের প্ল্যানিং হয় ছোটোখাটো, যে প্ল্যানিং দিয়ে যুদ্ধ হয়ে যায়, সেখানে তো খালি অস্ত্রের প্ল্যানিং, তোমার কাছে কী আছে তুমি এটা মিসাইল মারো, তুমি প্লেন নিয়ে ওখানে বোমা হামলা করে, এই প্ল্যানিংয়ের পেছনে শত্রু মারো 5টা। কিন্তু এই কোভিড যে কিনা যুদ্ধবিহীন পৃথিবীকে শাসন করতে, সকলকে ভয়, সকলকে শাসনের জন্য, সকলেরকে এমন একটা জায়গায় নেওয়ার জন্য, এই প্ল্যানের চেয়ে ভয়ঙ্কর প্ল্যান কোনোটা হইতে পারে না। ধরে নেন, মানে আমার যেটা মনে চিন্তা আসে, আমার চিন্তার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে, যদি ধরে নেন 100 নাও হইতে পারে, যদি এর কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্রেন থেকে এই ধরনের প্ল্যান ওয়ার্ল্ডকে দিয়ে থাকে, যদি এরপরে আরও ম্যাসিভ প্ল্যান তার কাছে থাকে, যদি এই ধরনের কোনো সুন্দর আকৃতি হয়ে থাকতো, যদি সে করে নাই, কিন্তু সে একটু বলে নাই, কিন্তু সে যদি এই ধরনের প্ল্যান থেকে পৃথিবী মানুষগুলোকে বাঁচাতে পারে, তাকে আলহামদুলিল্লাহ, তাকে আমরা অনেক করি। তাহলে আমেরিকা কেন তার গবেষণা মানব না? আপনি তো এর চেয়ে গভীরতা আপনার কাছে থাকতেই। আপনি মোদি সাহেব, আপনি যে তার সাথে কথা বলবেন, তার উচ্চতা চিন্তা করবেন, এটা ভুল আপনার, কারণ আপনি ওই ক্লাসে যান নাই, আপনি বারান্দা হাঁটাহাঁটি করেন না। এখন ওই যে আমাদের দেশে রোজার মাসে একজন বসছিল শিক্ষিত খাসি, হ্যাঁ, বলছে না কি শিক্ষিত খাসি, যে এটা কি শিক্ষিত খাসি, যে তাই প্রশ্ন করছে সাংবাদিক যে এটা চকবাজারে কেন শিক্ষিত খাসি হইলে বললেন আপনি, তা বলল যে
এটা তো স্কুলের আশেপাশে দিয়েই সবসময় ঘুরে বেড়াইতো, এই জন্য সে শিক্ষিত খাসি। এখন আমি যদি আপনাকে কোনো কারণে ধরে নেই যে কিনা ভিতরে পড়াশোনা করছে আর আপনি স্কুলের আশেপাশে যেই ঘোরাফারি করছেন তাতে আপনি শিক্ষিত খাসির মতো হয়ে গেছেন, তাতে আপনার কোনো কাজে আসবো না, কারণ আপনাকে দিয়ে রোস্ট বানাই ফেলাইব। এখন যারা কিনা ভিতরে পড়াশোনা করে বই পড়ে জ্ঞানী হয়েছে, চিন্তা ভাবনা নিছে, তাদের সাথে আপনার যায় আসে না। তাই এই জন্য আপনি বিশাল মহারাষ্ট্রের নায়ক হইলেও এতে কোনো কিছু আপনাকে সাকসেসফুল আইনা দিতে পারবো না, কারণ সাকসেস হইতে হলেও আপনার রাষ্ট্রের নোবেল রোহিত বড় কথা না, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্রেনিস্ট লোক দরকার। তাহলে আপনার প্ল্যানটা সর্বজনীন হবে, সেরা হবে, সবাই মানবে। এই জন্য আমিও আপনাকে মানতাম, আমি আপনাকে ভালোবাসতাম যদি আপনি মুসলিমের উপর অত্যাচার না করতেন, মানবতা দেখাইতেন, সত্যিকারে মানবতা করতেন, সকলের প্রতি ভালোবাসা দেখাইতেন, কেউ কারোর সাথে অন্যায় না করতেন। আপনি কোনো রাষ্ট্রের স্বাধীনতা দিতে চাইলে দিয়ে দিতেন, হ্যাঁ, তারা ভালো থাকতো কি না সেটা পরের হিসাব, কিন্তু আপনি সে কাজগুলো করেন নাই। এই জন্য বলতেছি আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু নাই, আমরা আপনাকে শ্রদ্ধা করি না। এই বাঙালি জাতীয় আপনাকে, আপনার দেশের কয় % লোক আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে? আপনি একটা সার্ভে করেন, সত্যিকারের মন থেকে ভালোবাসে কিনা? বাসে না, কারণ আপনি বোকার মতো পৃথিবী চালাইয়া গোয়ারের মতো চলাফেরা, চিন্তাধারার মধ্যে অনেক ধরনের ভুল, আপনি শুধু শিখতেছেন ভুল। চুপ করে থাকলে হইব না, সরল করেন। আশা করি আপনার ইন্ডিয়াকে আপনি আরও সুন্দর করেন, যেখানে সমস্যা আছে সমাধানগুলো করেন, আলোচনা করেন আমাদের ইয়ের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। দেখবেন আপনার অনেক পথ সুগম হওয়ার পথ আছে। আপনি আপনার দেশ IPL নিয়ে কী করে আমাদের সাথে দেখছেন? চিন্তা করা যায়। ক্রিকেট নিয়ে কী করতেছেন আপনারা? আপনি সামান্য ফুটবল যে কোনো জিনিসে ভাই, আপনি আমাদের পেঁয়াজ খাবেন, সেটা কোটা দেওয়ার কী আছে? আমরা তো টাকা দিয়ে খাই, ঠিক আছে বলতে পারো তোমাদের তো লাগে, আমরা তো জানি আপনাদের কাছ থেকে আমরা আনতে হইব। তাহলে এই নিয়ে কেন আমাকে কষ্ট দেন এইগুলো বলে? কারণ আমার দেশে কম, আমরা কি আপনার ভাই না? আমি তো আপনার কাছে টাকা দিয়ে কিনুম, আপনি তো ফ্রিও দিতে পারেন, অসুবিধা না। আপনি মাংস আপনার দেশে বলেন যে আমরা খাই না, এগুলো এই করেন। আপনাদের পৃথিবীর বিভিন্ন দেশে, আপনি পৃথিবীর তৃতীয় নাকি এই এই এক্সপোর্টে মাংস, গরুর মাংস। তাহলে আপনি যদি করে থাকেন তাহলে আপনি আমাদেরকে এক্সপোর্ট করেন, আপনি অসুবিধা, আমাদের দেশে কম টাকায় গরু মাংস খাওয়ান, আমরা তো আপনার জন্য দোয়া করবো না? তা আপনি এইগুলো নিয়ে কেন খারাপ কাজ করতেছেন? আমি আপনার কাছে রিকোয়েস্ট, হাত জোর করে বলি, প্লিজ আপনি এই বাংলাদেশের প্রতি আপনার খারাপ আচরণ নিয়ে আসেন না, কারণ সব কিছু মেধা দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, একটা রাষ্ট্র পরিচালনা করা, এত বড় রাষ্ট্র আপনি চালান, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ডেমোক্রেটিক দেশ, সর্বোচ্চ। যদি চীন ডেমোক্রেট হইতো তাহলে আপনাকে ছাড়াই যেত, কিন্তু পৃথিবীর মধ্যে আপনার 100 কোটি 150 কোটি মানুষ, হ্যাঁ, এই মানুষের একটা রাজা আপনি, বাদশাহ। হ্যাঁ, আপনি খেয়াল করেন আপনার দেশের যে পিছনের সরকার ছিল, এগুলো বাদ, আপনার ডেমোক্রেটিক বাদ দিয়ে আপনার পিছনের যে বাদশা ছিল, তারা এই পৃথিবীতে 7ম আশ্চর্য তৈরি করে গেছে, মুসলিম ছিল তারা। হ্যাঁ, এই বাদশাহ সম্রাট শাহজাহান, তো সে তো পৃথিবীর জন্য, আপনার দেশে মুসলমান ছিল, সে এখানে কী করছে? 7ম আশ্চর্যের একটা জিনিস তৈরি করেছে, পৃথিবী এখনও সেলুট দেয়, তারা মানে। তা আপনি তো ওই আপনার দেশের জন্য এমন কিছু করেন না যে পৃথিবীর মানুষ আপনাকে খুব বেশি করবে। আপনি কিছু না কিছু নিদর্শন করেন, ভালো হইতো। তো শেষ কথা এইখানেই যে আমার কথা অনেক ভুল থাকতে পারে, আমি জানি সব কাল্পনিক কথা হইতে পারে, কোনো জায়গায় ভুল হইতে পারে, সংশোধন করার মতো সুযোগ চাই মানুষে। আমার ভুল কথার মাঝে যদি কোনো ধরনের আসে, আমাকে আপনি আপনার সুযোগ করে দেন যে আমার ভুল সংশোধন করতে পারে, আমাকে কমেন্ট করেন। ভালো মন্দ হইলে আমাকে বলবেন যে আসলে ভুল হয়েছে, মন্দ হয়েছে, আমাকে শত্রু দৃষ্টি দেখবেন না। সব কিছুই সত্য মিথ্যার কার্যক্রমের উপরে আমি কথাগুলো বললাম। আমি সকলের কাছে সালাম, এবং সকলের আগামী দিন এবং ভবিষ্যৎ খুবই নিরাপদে সুন্দর জীবন যাক, আমি সকলের জন্য দোয়া করি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।